বিমান ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা অনেক একটা স্টোরি শুরু করেছিলাম, ওটা আমি কন্টিনিউ করবো আজকে। মানে শেষ হয়নি কিন্তু। আচ্ছা, ইটস আ স্টোরি অ্যাবাউট আ ফ্যামিলি, 2 জেনারেশন, যেখানে দে ওয়েন্ট থ্রু সো মেনি থিংস ইন দেয়ার লাইফ, যে বাচ্চা থেকে শুরু করে, মা থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে। আর এখন মানে ওটাই আমি ক্যারি অন করবো ওখান থেকে, যেখান থেকে লেফট অফ লাস্ট টাইম। ওকে, সো একটু মানে ব্রিফলি যদি ওইটা বলা, মানে একটু আগের যে ঘটনাগুলো আছে সেই ঘটনা থেকে যদি কিছু অংশ আমরা শুরুতে শুনে নিতাম তাহলে আরো বেশি ভালো হতো মনে হয়। স্টোরি, হাজবেন্ড চলে গিয়েছিল ঢাকায়, কিন্তু নতুন যে বাসা ছিল, ওয়াইফ যেখানে ছিল সেখানে এক্সপিরিয়েন্স করা শুরু করলো উল্টাপাল্টা কিছু। সো যেহেতু যুদ্ধ শুয়ে গেছে, হাজবেন্ডের মাকে নিয়ে আর ভাইদেরকে নিয়ে চলে এসেছিল, রেখে আবার হাজবেন্ডে চলে গিয়েছে ঢাকায় to take care of some other things. So তখন ওরা হাজবেন্ড ওয়াইফ যে রুমে ঘুমাতো সেই রুমে ভাইদেরকে রেখে ওয়াইফটা মার সাথে মানে শাশুড়ির সাথে ঘুমালো অন্য রুমে। সো তখন ওই রুমে অনেক এক্সপিরিয়েন্স হলো ওই ভাই দুজনের। যেগুলো বলেছিলাম যে টানাটানি, এগুলো সারা রাত মানে যুদ্ধের মতো চলছিল, জিনিসপত্র ভাঙাভাঙি, উল্টো মানে উড়ে যাচ্ছে। তারপর ওরা সকালবেলা ফজর আজান হওয়ার সাথে সাথে ওরা বেরিয়ে এসে ওখানে সেদিন রাতে ওরা চলে আসলো ঢাকায়। ও পর্যন্ত আমার বলা ছিল ঘটনাটা। তারপর বেশ কিছু এগিয়ে যায় অনেক ইয়েতে। সো ফ্যামিলিটা তারপর ওখানে থাকা শুরু করে। থাকা শুরু করতে 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 ওরা তারপর মানে দে লিভড মোস্ট অফ দ্য লাইফ দেয়ার। তারপর একদিন তাদের একটা মেয়েও হয়, কোন ইনসিডেন্ট নেই ওখানে। মেয়েটা কোনো ঝামেলা নেই। 7 বছর হওয়ার পরে ওয়াইফটা প্রেগনেন্ট হয়ে যায়, তারপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সের মধ্যে হাজবেন্ড তো চাকরি নিয়ে নিয়েছে চিটাগং, বিকজ হি ওয়াজ স্টেশন দেয়ার। করতে করতে সো একদিন রাতে সে ওই রুমে ঘুমাচ্ছিল। ওকে, তারপর সে ফিল করে সামওয়ানস নকিং অন দ্য ডোর। ওকে, নক করছে। ওকে, সো নক করছে বাসার ভিতরে এসে। সো হাজবেন্ড একটু একটু তার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো। কিন্তু এটা হওয়ার পরে সে বলছে আর কিছু এবার রেডি হই। তার কাছে একটা ক্রিকেট ব্যাট ছিল, নিয়ে বেরোলো। সারা বাসা চেক করে দেখলো কোনো কিছু নেই। ওকে, তারপর এসে ঘুমালো। তারপর ঘুমোতে যাওয়ার পরে ঠিক তার 15-20 মিনিট পরে আবার কেউ নক করা শুরু। সো হাজবেন্ডটা একটু চেঁচিয়ে উঠলো, কে? কিছুক্ষণ পরে এগুলো 2টা নক, কে? তারপর জোরে জোরে ধাক্কা শুরু হলো। তারপর বাড়ি লিটারালি এমন সময় আসলো যে দরজাটা ভেঙে ঢুকবে এই অবস্থা। ওকে, কোন রকমের। সো হাজবেন্ডটা যে কোন রকমের দরজা দিয়ে আটকে একটা পুরো ড্রেসিং টেবিল সামনে নিয়ে এসে আটকে রাখলো কোন রকমে। সেটা চলতে তারপর সে তো বুঝলো যে এখানে দেয়ার সামথিং ভেরি রং। সো আর ওয়াইফ যখন এটা বলেছিল তাকে সে বিশ্বাস করেনি এরকম। সো এরকম ছোটখাটো অনেক জিনিসই হতো, মানে ওয়াইফ বলতো কিন্তু হাজবেন্ড বিশ্বাস করতো না। এইটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হওয়ার পর সে বিশ্বাস করতো যে না, এখানে সামথিং ভেরি রং। তারপর সকাল ঠিক ভোরের ফজর আজান, এভরিথিং স্টপস, সব সরালো, দেখলো পুরো বাসা একটা সব ঠিক আছে, একটা মানে নাথিং ইজ আউট অফ প্লেস। তারপর এটা নিয়ে সে পাশে একটা মসজিদ ছিল, ইমামকে যে বললো যে এটা হচ্ছে, আমি জানি না এটা কি, সো উই নিড ইওর হেল্প। সো ইমামটা বললো যে এগুলো কিছুই না, আপনি বোধহয় উল্টাপাল্টা বুঝছেন, কিছু করছেন, খাইছেন, যেটা হবে এগুলো। ওকে, না এরকম কিছু না, আপনি চলেন আমার সাথে, থাকেন এক রাত, দেখেন। সো ইমাম অনেক বলার পরে 2-3 দিন বলার পরে একবার রাতে থাকলাম। সেই 2-3 রাত কিছু হয়নি, নিয়ে রেখেছে, নো প্রবলেম, বসে আছে। ঠিক এরকম 1-2টা বাজে, তখন আবার এরকম শুরু হলো। ইমাম সাহেব ছিলেন? ইমাম সাহেব ছিলেন। এবার ইমাম সাহেবের সামনে ঘটছে ওই রুমের মধ্যেই। বসে ঘুমাতে যাচ্ছে, খেয়ে দিয়ে ইমামকে খাই দেবো। তখন উনি বললো যে দেখেন তো কে? হাজবেন্ড বললো ইমামকে, কি হবে মানে চোট্টর হবে নাকি, আমার সাথে আসেন। ঠিক আছে, পুরো বাসা দেখলো, এরকম কেউ কিছু নেই। এসে বন্ধ করলো। ঠিক তার আধা ঘন্টা পরে আবার ইমাম যে ঠিক ঘুমাতে যাবে তখন নাকি আবার ধাপ 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 ভেঙে ঢুকাবার। এইটা দেখে তো ইমামের সব অবস্থা খারাপ, মানে দরজা খুলে দেখে আসছে কেউ নাই, এরকম আওয়াজ শুরু হচ্ছে বাড়াবাড়ি, মানে ভেঙে ফেলার মতো অবস্থা। সো এটা হচ্ছে তো ইমাম তো সারা রাত দোয়া পড়তে ঠিক ফজর আজানের সময় সে থামলো, সে দরজা খুলে ইমাম পুরো একদম বাসা থেকে পালিয়ে গেল।
তারপরে তো উনি বুঝতে পেরেছিলেন যেখানে খুবই ডেঞ্জারাস টাইপের কিছু একটা। এবং সত্যি কথা বলতে কি যে আমরা অনেক সময় নোটিস করি কিন্তু অনেক সময় পাত্তা দেয় না, এরকম হয় কিন্তু যে আমার আপনার ঘরেও দেখবেন যে মাঝে মাঝে এরকম মানে অনেক সাউন্ড শোনা যায় যে সাউন্ডগুলো আমরা আমলে নিই না বা পাত্তা দিই না। কিন্তু একটা জিনিস কি আমি এটা বুঝি না যে যখন মানুষ সাধারণত একা থাকে বা মানুষ যখন মানে কি বলছে চারিদিকে এমনিতে অন্য সময় তো বিভিন্ন ধরনের শব্দের জন্য হয়তো এই শব্দগুলো হারিয়ে যায়, কিন্তু হয় কিন্তু মানে অনেকেই মানে খুব কম মানুষই পাওয়া যাবে যে ঘুমাতে গেলে কোন শব্দ পায় না, আশেপাশে শব্দগুলো হচ্ছে। এটা কিন্তু একটা রিজন আমরা একটা অনেক হচ্ছে কি আমরা এই জিনিসটা নিয়ে মানে যেমন আগেবার অনেকবার আমি বলে এসেছি, সাকিব বলে এসেছে সুমন ভাই, যে দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ নট বিন এক্সপ্লেইনড বাই এনি রিলিজন। আমি একটা জিনিস চিন্তা করবো যে মানে প্রশ্ন করবো আপনাকে যে সেটা হচ্ছে যে এই যে আপনারা বিভিন্ন জায়গায় শুটিং করতে গিয়েছেন বৌদিস্টের, এবং সেই সমস্ত জায়গায় গিয়ে আপনাদের রেকর্ডে এরকম কোন সাউন্ড ধরা পড়েছে কিনা? হ্যাঁ, ইভেন আমার এটা একটা থিওরি আছে যেটা আমি বলে নিই আগে, it'll make a lot of things clear. আমরা জিন বিশ্বাস করি একদম। সো যখন এটা আসে আমাদের আইডিয়া মানে ওরা আমার মনে হয় না দ্যাট আমরা 3 dimensional দেখি, আমাদের 5টা সেন্স একসাথে কাজ করে দ্যাট মেক্স আস রিয়েলাইজ। যদি আপনার সামনে যে মাইকটা আছে আমার সামনে যেটা, তুমি এটা জানো বিকজ ইউ ক্যান সি ইট, টেস্ট ইট, স্মেল ইট, সবকিছু। একদম ট্রু, ভেরি ট্রু। দিস এন্টিটিস ওরা হাইয়েস্ট আমাদের একটা সেন্স ট্রিগার করতে পারে। ওরা পুরো ফিজিক্যাল প্রেজেন্স পুরো প্রেজেন্স নিয়ে ওরা পুরো আসতে পারে না। আইদার তুমি শুনবা, অথবা আমি দেখবো, অথবা আমি ফিল করবো, অথবা মানে আমার যে সেন্সেস গুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা কিছু হবে, অথবা আমি মানে কি বলবো যে আমার সেন্সটা যে আমাকে কেউ টাচ করছে এরকম মনে হবে, বা চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি এরকম হবে, বা কানে শুনতে পাবো কোনো শব্দ এরকম কিছু একটা। স্মেল করবে, আতরে স্মেল করে, কেউ অনেক খারাপ জিনিস স্মেল করে। বাট দিজ আর মানে কোন সময় আজ পর্যন্ত আমরা ঘটনা শুনি যে পুরো এভরি 5 সেন্সেস ইয়ে করে সামনে কেউ আছে। রাইট, ট্রু, দিস ইজ ভেরি ট্রু। যে কেউ কথাও শুনছে একসাথে দেখছে আবার স্মেলও পাচ্ছে, এটা খুব ডিফিকাল্ট। এবং তার মানে হচ্ছে যে কয়টা সেন্সেস আছে তার মধ্যে যে কোনো একটা থেকে মানে যে কোনো একটার সাথে তারা কমিউনিকেট করতে পারে। রাইট, ওকে। সো একটা মানে দ্যাটস আওয়ার থিওরি। কারণ আমরা যখন সাউন্ড শুনেছি আমরা উই অবভিয়াসলি ডিডন্ট সি এনিথিং। সো আমরা এটাই দিয়ে করছি। সো যখন আমরা when you say sound we captured a lot of sounds. সো এই সাউন্ডগুলো আমরা এখনো আমাদের যেহেতু একটা প্রবলেম আছে যে আমরা মানে আমার মতে আমার ক্ষেত্রে আমি সবসময় বলি আমি ওই জিনিসগুলোই আমি ভৌতিষ্টের ব্যাপার যখন বলি I have either recorded by visual or audio, ওগুলোই কথা বলতে পারি, that's আমি বলি না because I don't have any proof to back it up. Right. So এখন যেটা হচ্ছে যে আমার ক্যামেরা যেটা ধরা পড়েছিল, যেটা সুমন ভাইয়ের এক্সপেরিয়েন্স so that was a major point for us. একটা পেপারের মতো থিন একটা জিনিস কালো, যেটা ওনার পিছন থেকে এসে সামনে উঠে গেল। এটা বলা হয়েছিল নাকি? এটা মনে হয় বলা হয়েছিল কি, আমার মনে হচ্ছে না যেটা ঠিক এইভাবে বলা হচ্ছে। ম্যাচ বাক্সের সমান এই ব্যাপারটা শুনেছিলাম, স্কোয়ার। এটাই মানে জিনিসটা হচ্ছে অনেকে হয়তো মিস করেছে, আমরা শুনতে পারি হালকা। আবার জিনিসটা হচ্ছে যে আমরা একটা বাসায় মানে এটা টাউনের বাইরে মানে একটা মফস্বল ইয়েতে একটা বাসা খুবই খারাপ নাকি, সো আমরা ওখানে গিয়েছিলাম আমরা ইনভেস্টিগেট করতে। সো সুমন হয়ে গিয়েছিল আমাদের আগে, এটা ইনভেস্টিগেশন টিমে তো প্রায় 8-9 মাস আগে, মানে 1.5 বছর আগের কথা। সো ওখানে সুমন ভাই গিয়ে কয়েকজন নিয়ে গেছিলাম, আমরা পরের দিন গিয়েছিলাম। উনি 2জন মিলে নিচে, ওখানে ইটস আ 3-story বিল্ডিং। সো উনি ঘোরাফেরা করছেন, করছেন। সো সবার হাতে ওয়াকি টকি, আমাদের ইনফ্রারেড ক্যামেরাস। সো ওনারা হাঁটাচলা করছেন, করছেন। সো তারপর হঠাৎ অনেক কিছু হয়েছে, বাট মেইন জিনিস যেটা আমি বলতে চাচ্ছি হচ্ছে সুমন ভাই উপরে হাঁটছিলেন। সো নিচে একজন ছিল কিচেনে, আরেকজন যে রিসিভার অফ দ্য রিসিভার ছিল অন্য ওয়াকি টকিটা, উনি কিচেনে ছিলেন। সুমন ভাই যোগ করে বলছেন, না দেখো তো নিচে ফ্রাইড চিকেন পিজা আছে নাকি, আমার খেয়ে লাগছে ফাটায়। সো বলার সাথে সাথে স্টিলের স্কেল দিয়ে কেউ যদি মাটির মধ্যে জোরে বাড়ি মারে ঠাস করে, ওই সাউন্ডটা হয়, ঠিক ওই সাউন্ড হলো। সাথে সাথে সময় চমকে ক্যামেরাটা নিচে নামিয়ে ফেলেন, পিছিয়ে তাকিয়ে দেখলেন টর্চ মেরে যে কি আছে, কেউ কিছু আছে নাকি। সো হি ডিডন্ট সি এনিথিং। সো ওই ফুটেজ উনি দেখেছেন, ওরা খেয়াল করেননি খুব একটা, মানে কেউই করেননি।
8 মাস পরে ওটা নিয়ে যখন আমরা আবার বলছিলাম যে এখানে অনেক কিছু হয়েছে, উই গট লট অফ সাউন্ড, ভিজুয়ালি কিছু আসছে নাকি। সো সোনার বাসায় একটা বিরাট জায়ান্ট টিভি আছে, ওখানে আমরা বসে লুকিং এট দ্যাট ফুটেজ। হঠাৎ করে আমার চোখে করে পজ করে দেখলাম, তারপর জিনিসটা রিভাইন্ড করলাম বারবার করে, তারপর স্লো মোশনে যেয়ে দেখি যে যখন সোনভাই ক্যামেরাটা নামালো, তার পিছন থেকে একটা কালো ম্যাচবক্স সাইজের থিন 2 dimensional, পুরো 2 dimensional, এটা কোনো থিকনেস নেই, সেটা ওনার পিছন থেকে এসে ঠিক তার পায়ের কাছে এসে ইট ওয়েন্ট স্ট্রেট আপ তার শোল্ডারের দিকে। এটা এত দ্রুত গতিতে হয়েছে যে মানে নর্মাল স্পিডে ক্যাচ করা হয়নি আমার। লাকিলি আই কট ইট। আমরা সবাই মিলে এটা কি বড় জায়ান্ট স্ক্রিন দেখছি, সবাই 3 জন মিলে এটা কি রিওয়াইন্ডেড এন্ড উই স দ্য এন্টায়ার থিং। তখন ধরার পরে তখন আমরা আবার জিনিসটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম। ওকে সময় আপনার পকেটে কি ছিল, আপনার হাতে কি ছিল, পাশে, পুরো জিনিসটা আমরা রিক্রিয়েট করলাম। কিন্তু জিনিস হচ্ছে দ্য ট্র্যাজেক্টরি যেটা ছিল, ওটা পাথটা যেটা ফলো করছিল, যখন এটা উপরের দিকে আসলো, এটা নিচ থেকে যখন এটা যাচ্ছিল তখন বোঝা যায়নি এটার ইফ ইট হ্যাজ এনি ব্রেথ। কিন্তু যখন উপরে উঠলো তখন একটা থিন পেপারের মতো জাস্ট চলে গেল। দ্যাট ওয়াজ নট দ্য অনলি কেস। এটা আমি কোনো সময় আমরা কাউকে বলিনি, উইল কিপ দিস ফর ওয়ান অফ আওয়ার এপিসোডস, যে বাসায় যখন আমরা ইনভেস্টিগেট করবো তখন উইল পুট ইট আপ। কিন্তু হঠাৎ একদম আমার একটা ফ্রেন্ড ফোন করলো, তার রুমের মধ্যে 3টার সময় আমাকে ফোন করে, তো মানে অলমোস্ট ভয়ে কাঁপছে। তখন আমি তো লাইক হোয়াট হ্যাপেন্ড, মানে শান্ত হোক, বলো কি হচ্ছে। বলে আমার ড্রেসিং টেবিলের উপরে আমার ওড়না দুটা উঠে নড়াচড়া করছে। আমি মনে করেছিলাম ইঁদুর, আমি সামনে যে দেখলাম সব সরালাম, কিছু না, কিন্তু আমার বিছানা যে এখন বসলাম আবার এসে উড়াচড়া করছে। তারপর আমার লাইটের দিকে তাকিয়ে দেখি এটা একটা কালো বক্সের মতো, এত জোরে ওরা মানে আমার যারা রুমের মধ্যে ঘুরছে, যেটা ইটস লাইক স্নেক। এই দুটো ঘটনা মোটামুটি সিমিলার, কিন্তু কারোর সাথে কারো কথা হয়নি বা কোনো কন্ট্যাক্ট ছিল না আপ টু দ্যাট পয়েন্ট। না, আমি সাথে সাথে সোমবারে ফোন করলাম, শোন ভাই, we have that case, we have to reopen that case. আচ্ছা, এই যে এই সমস্ত ঘটনার সাথে সাপ বা স্নেকের কোন রিলেশন আছে কিনা আমি জানি না। একটা ঘটনা আমার কাছে আছে, এটাও যশোরের একটা ঘটনা। সেটা হচ্ছে যে প্রিন্স নামে একজন যশোর থেকে লিখেছেন। তিনি বলছেন যে তিনি তার দেখা একটা ঘটনা আছে, তিনি এবং তার বন্ধু দুজন মিলে একসঙ্গে রাস্তা দিয়ে আসার সময় দুটো সাপ দেখতে পেয়েছিলেন, এবং তিনি অনেক নিষেধ করার পরেও তার ফ্রেন্ড একটা সাপ মেরে ফেলে। এবং সাপটা মেরে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আরেকটা সাপ পালিয়ে যায়, কিন্তু যেটা হয় যে তারপর থেকে নাকি যে ফ্রেন্ডটা এই কাজটা করেছিল তার গায়ে ওই সাপের মতো একটা দাগ, জাস্ট মানে ওই সাদা ধরনের এক ধরনের দাগ সেটা হতো, এবং ওটা চুলকাতো, প্রচন্ড জ্বলতো, এবং ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তার কোনো ধরনের কোনো সমাধান দিতে পারেনি। এটা আমাদেরকে জানিয়েছেন যশোর থেকে প্রিন্স। এই জন্য বললাম যে মানে সামহাউ এটা কেন এরকম হলো, বা আই ডোন্ট নো। আমরা কি আবার আপনার কোনো ঘটনায় যাব? আমার ঘটনা আমরা শুরু করতে পারি যেখান থেকে আমরা লিভ করেছিলাম ফ্যামিলিটা নিয়ে। এটা আমার পুরো মুখে, মানে যার সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, স্টোরিটা শুনেছি, তার মুখ উনি যেভাবে ঠিক বলেছেন আমি সেভাবে রিপিট করছি জিনিসগুলো। সো জিনিসটা হলো যে তারপর ফ্যামিলি চলে আসলো, হাজবেন্ডটা এক্সপিরিয়েন্স করার পরে সে বুঝলো যে এখানে কিছু একটা আছে। সো তারপর থেকে ওই বাসার অ্যাক্টিভিটি অনেক কিছু বেড়ে যেতে থাকলো। সো দ্য ওয়াইফ কেম ব্যাক, চলে আসে, ওই শহরে ফেরত চলে আসে। আসার পরে সে তারা আবার থাকা শুরু করে, তাদের একটা ছেলে হয়। আচ্ছা, সো ছেলে হওয়ার পরে থিংস স্টার্টেড ওয়ার্কিং আউট নর্মালি। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ওই অ্যাক্টিভিটি গুলো একটা ডিফারেন্ট লেভেলে যাওয়া শুরু করলো। যেমন আমরা যেমন বলি যে জিনিস হারিয়ে যাচ্ছে, পাচ্ছি না ফেরত, সো এগুলো হওয়া শুরু করলো। সো ওয়াইফটা প্রথমে মনে করলো যে আমার ওই কাজে মেয়েটা আসছে, সেই বোধহয় চুরি করছে এগুলো। তো সে একদিন বসে ড্রয়িং রুমে বসে আছে যে ধরবে এক সময়। তো বসে হঠাৎ করে দেখলো যে there is a long করিডোর ঠিক ড্রয়িং রুমের পিছে, তারপরেই হচ্ছে
কিচেনটা, আর করিডোরের শেষে হচ্ছে একটা রুম, কিন্তু রুমটা সবসময় বন্ধ করা থাকে, কেউ জানে না কেন, মানে যে ওনার ছিল তার আগে যে বাড়িওয়ালার বলছে ওটা জাস্ট খুলবেন না আপনারা, যাই কিছু করেন এটা আমরা লক করে দিচ্ছি, এটা কোনো কিছু নেই, স্টোরেজের জন্য আমাদের অন্য আগের জিনিসপত্র আছে, খোলা যাবে না, ঠিক আছে, মানে দরকার হতো এই রুমটা। আর ওখানে আরেকটা বিছানা করে দেওয়া হলো যেখানে কাজের লোক যে ঘুমাতে পারে। ওকে, হঠাৎ করে নোটিস করলো পিছিয়ে দেখিয়ে যে কাজের লোকটা ঠিক ক্রস করলো পিছন থেকে, সাদা একটা শাড়ি পরে। সো সাথে সাথে ওয়াইফটা, দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? কাজের লোকটা তাকে দেখে সোজা হাঁটা দিল ওই করিডোর এন্ডে। সোজা কই যাবে, ডেড এন্ড, তারপর তো একটা খাট, দ্যাটস ইট। সো সে দৌড়ায় পিছিয়ে যেয়ে দেখে যে ঠিক ওখানে যেয়ে দেখে যে কেউ নেই। ওকে, কিন্তু একটু আগে তাকে যেতে দেখে, হ্যাঁ ডাকলো, সে তাকিয়ে দেখে আবার চলে গেল। সো এটা দেখে ওয়াইফটা একটু চমকে গেল যে ওখানে কি হচ্ছে, তারপর বুয়া বুয়া বলে চিল্লালো। তো পিছন থেকে যে বুয়া, পিছন থেকে একটা রুম ছিল করিডোর এন্ডে, ওখানে দেখে যে এল শেপ করিডোর ছিল। ওকে, মানে এল শেপ হচ্ছে মাস্টার বেডরুম, বেডরুম, তারপর হচ্ছে কিচেন। ওখানে যে দেখে যে বউ ওখান থেকে বেরিয়ে আসলো তার ছেলেকে নিয়ে, যে কাপড় ঠিক করছিল, যে ঠিক করছিল, তার জন্য আসতে পারেনি। ওটা দেখে একটু চমকে গেল, ঠিক আছে তাহলে এটা কি ছিল, ঠিক আছে, বুয়া যদি এই রুমে থাকে তাহলে ওটা কি ছিল? ওয়ান অফ দ্য ইনসিডেন্ট। তারপরে আরো অ্যাক্টিভিটি হওয়া শুরু করলো, যেখানে যে কিচেনে পাকঘরে থেকে কেউ এসে হাত রাখে পিছিয়ে, একদম ক্লিয়ার এজ ক্রিস্টাল যে হাতের দিকটা। আচ্ছা, এই ব্যাপারটা ওই যে সেই একই ওই ইন্দ্রিয়ের ব্যাপারে আসতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু রিসেন্টলি লাস্ট ভূত এফএম পরেও আমাদের এইখানেই একজনের সাথে ঘটেছে। বলছি না ইনফ্যাক্ট কার সাথে ঘটেছে, এবং জাস্ট আমরা শেষ করার পরে একটা জায়গায় বসে কথা বলছি নিজেদের মধ্যে, এবং সেই কথাগুলো একেবারেই ছিল মানে কি বল যে ভূত এফএম এর বাইরের ঘটনা, কারণ তখন অলরেডি শো শেষ হয়ে গেছে, সবাই যে যার মতো চলে গেছি, এবং আমি এবং আমার সাথেই আরেকজন যিনি এই রুমের মধ্যে এই মুহূর্তে আছেন। সো দুজন মিলে আমরা জাস্ট গল্প করছিলাম, এবং পুরোপুরি জিনিসটা অন্য ব্যাপার। আমরা সম্ভবত সফটওয়্যার নিয়ে কোনো একটা কথা বলছিলাম, এরকম কিছু একটা হবে, সফটওয়্যার নিয়ে বা কম্পিউটার রিলেটেড কোনো একটা কিছু নিয়ে কথা বলছিলাম, বা একেবারে ক্যারিয়ার বা এরকম টাইপের। কিন্তু এটা একদম মনে আছে যে উদ্ভট কোনো আলোচনা না, হঠাৎ করে আমাকে জাস্ট মানে মাসুম বললো যে আমরা এই ঘর থেকে আমাদের যেতে হবে, একটু বাইরে যাই, এই ঘর থেকে যেতে হবে, কেন যেতে হবে? তারপরে কিছুতে সে বলে না, এবং সে বললো যে আমার এখানে ভালো লাগছে না, এই ঘর থেকে যেতে হবে। তারপরে আমি বারবার করে যখন জিজ্ঞেস করলাম, বেশ কিছু সময় নেওয়ার পর সে বললো যে জাস্ট তার মনে হয়েছে যে পিঠে কেউ যেন হাত রেখেছে, হাতে একটা ওজন ছিল বেশ মানে এরকম পিঠে হাত রেখেছে। এবং এই যে স্পর্শের ব্যাপারগুলো, এগুলো কিন্তু বহু জায়গায় মানুষজন পেয়েছে। মানে এই ব্যাপারগুলো, তাহলে এগুলো কেন হয়? মানে সবগুলো কি ভুল? এতগুলো মানে মানুষ একসাথে ভুল করবে? এইটা কোন পয়েন্টে গিয়েছিল এই ফ্যামিলির ব্যাপারে হচ্ছে যে এটা কিচেনে হওয়া শুরু করলো, আর ডাক আসা শুরু করলো, ভয়েস, কেউ যদি ডাকছে আপনার হাজবেন্ড। এই ডাকগুলো কেমন হয়? নাম ধরে ডাকে? নাম ধরে ডাকে, এন্ড কারো ভয়েস নিয়ে। ওকে, যেমন আমার বাসায় হতো আগে, যে আমার ফ্রেন্ড এসে আমার রুমে বসে আছে, আমি নাকি ডাকছি, ইভেন তো আমার হচ্ছে সো খুলে কেউ নক করছে, খুলে দেখে যে কেউ নাই। আপনি কি ডাকছিলেন আমাকে? না। ইনফ্যাক্ট আমাদের ভৌতিক টিমের 4th মেম্বার যে রনি, আমার পার্টনার, সেই এটা আমাকে বলতে বারবার এসে যে আমাকে ডাকছিলেন আপনি, আই সোয়ার ইউ, এরকম করে। আমি ছিলামই না বাসায়, তোমার তো বসার আমি বললাম যে আমি একটু কাজ শেষে আসি। সো এই জিনিসটা ওখানে হচ্ছিল। সো একটা পয়েন্ট আসছিল যে এসে এমন ঘায়ে প্রেশার দেওয়া শুরু করলো যে পুরো ব্যাকা হয়ে যেত ওয়াইফটা। কি করছো? মানে মনে করছে যে হাজবেন্ড সে এমনি দুষ্টামি করছে। একটা পয়েন্টে সে পুরো কিচেনটা যা কিছু আছে চুলা টুলা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তখন জিনিসপত্র এইভাবে হয়ে যাচ্ছে? হ্যাঁ, না, পুরো জিনিস নিয়ে চলে আসলো। আচ্ছা, কারণ ওই কিচেনে আর থাকা যাচ্ছে না, পুরো কিচেন সিল অফ করে দেওয়া হলো যে না এখানে হবে না। সো এখানে উই হ্যাভ টু মুভ আউট দিস হাউস। কেউ হাউসে বললো যে শুনো, এখানে মানে তখনকার সময় ইট ওয়াজ বিরাট একটা বড় বাসা, 4 ইউনিটের, 2তলা বাসা, 4টে ইউনিট। সো ঠিক আছে, নট প্রবলেম। তারপর কিছুদিন দেখি, সেই মধ্যে কয়েক বছর। আমি আপনাকে বলি যে আপনি নিজে কি ওই বাসাটা গিয়েছিলেন, বা আপনি নিজে গিয়ে কিছুকে এক্সপিরিয়েন্স করেছিলেন? বলতে পারো, সেটাই আমি শুনতে যাচ্ছি। একটু শুনে আসছি এই ঘটনাটা, যেদিন আপনি ওই বাসাটা ফেস করলেন এবং আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, ইয়েস, there is something in this place.
something in this place. I was keeping that for another time, but আমি বাসাটা ছোটখাটো থেকে ছোটখাটো একটা মানে অল্প কিছুতে বলতেন যে আপনি নিজে ওই বাসায় যে যা দেখেছেন আর কি দেখেছি যেটা এটা আপনি আমাকে বলেছেন, আমি এই জন্য বলছি আর কি। এই জন্য আমি এটা বলতে পারবো যে আমার 4 বছর আগে পর্যন্ত এই বাসাটা আমার স্বপ্নে দেখতাম। আমি ব্যাক ইন দ্য হাউস, আমি ওই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, ওই রুমে ঢুকছি, আমার সাথে আরো 4টা বাচ্চা আমার সাথে ওই রুমে ঢুকছি। আমি এই 4টা বাচ্চা, আমি তাদেরকে একজনকে চিনি না, আর তারা প্রত্যেকজন এক এক ধরনের কাপড় পরা। আর ওই রুমে ঢোকার সাথে সাথে আমার মানে পুরো বডি আমার ঠান্ডা হয়ে যেত। মানে ওখানে ঢুকে মনে হতো যে, আর দেখতাম যে পুরো সবকিছু মানে একদম আইস, এতটা ঠান্ডা বরফ হয়ে আছে ওখানে রুমের ভেতরে। আচ্ছা, এদিকে আপনি স্বপ্নের কথা বলছেন? হ্যাঁ, ওকে, আমার রিকলেকশনে। এবং সেইটা যখন বাস্তবে মিলে গেল, আমি ওই ভাষা উইল স্টে উইথ মি ফর আমি যতদিন বেঁচে আছি, বিকজ আমার যতটুকু মনে হয় আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে এই ভাষা থেকে। ওকে, মানে আমার লাইফে আমি বললাম না, আমার অনেক কিছু হয়েছে অনেক জায়গায়, আমি কমপ্লিটলি ইগনোর করা শুরু করেছিলাম। মানে কিন্তু ওইখান থেকে আমার লাইফের প্রথম শুরু। মানে আমি একটা ভাঙাচোরা গাড়ি সামনে নিচে পড়ে আছে, আগুন ধরে দেখছি, একদম মানুষ ভেতরে, একদম 2জন মানুষ ভেতরে, 2জন মানুষ ভেতরে। তারপরে হ্যাঁ, ওরা বসে, 2টো ছেলে বেশ বড়, মানে তখন আই ওয়াজ ইয়াং, দে ওয়ার 16-17, বসে আছে। হঠাৎ দেখলাম যে কার মানে ইঞ্জিনটা নষ্ট, মানে এটা গাড়িটা ফালিয়ে রাখা হয়েছে প্রায় আরো 30 বছর ধরে, কারণ নষ্ট, স্টার্টই হয় না। হঠাৎ করে গাড়িটা ইঞ্জিন কিছু একটা হলো, আমি নিচে তাকিয়ে দেখছি, it just burst into flame. আমার রিয়াকশন ছিল যে, আমি কোন রিয়াকশন ছিল না আমার, as if I expected this, আর এটা হচ্ছে, আর আমার পাশে কে দাঁড়িয়ে আছে এরকম তাকিয়ে আমার সাথে। I could not believe it. আমার মানে যখন আমি এটা বিশ্বাস করা শুরু করলাম, তখন চিন্তা করলাম আমি কি what was my reaction? আমি ছোট দেখছি যখন, সেটাই, তখন I could not explain anything. কারণ এই জিনিসটাই আমার একটা ফ্রেন্ড গতকাল আমাকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্য, তখন আমি কেন যাই না, আমাকে জিজ্ঞেস করেছিল যে টেল মি অ্যাবাউট ইওর চাইল্ডহুড, একটা এক্সপিরিয়েন্স এখন বলো তোমার থেকে। মানে তখন আমি অনেক প্লেজেন্ট মেমোরিজ চিন্তা করলাম যে একটাই জাস্ট ওয়াজ বার্নিং ইন মাই হেড ওয়াজ দিস। আমি দাঁড়িয়ে আছি, নিচে তাকিয়ে 2 ছেলে ঢুকলো, দুষ্টামি করছে, হঠাৎ করে গাড়িটা বার্স্ট ইনটু ফায়ার, 2টা ছেলে কোন রকমের লাফ দিয়ে পড়ে বের হয়ে গেল, none of them were hurt, আর আমার I didn't feel anything. So তখন ভাবলাম যে আমার সিরিয়াস মেন্টাল কেস। আমি কিন্তু আমার একটা ব্যাখ্যা দাঁড়িয়ে যায় ওকে নিয়ে গেলে কোথাও এভরিথিং ওয়াজ সাপোজ টু হ্যাপেন হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় একটা ভালো একটা সাইড আছে, সেটা হচ্ছে যে সাকিব ভাই আছে মানে কেউ একজন ভয়টা ভাঙাতে পারবে, মানে ভয়টা ভাঙানো একটা শিল্ড, ও একটা শিল, মানে ওকে মানে যত খারাপই হোক ওকে নিয়ে গেলে যা খারাপ আসছিল অর্ধেক। আমি একটা স্টোরি বলি, এখনই বলি, পরে সেটা হচ্ছে প্রবলি বিকজ আমার জন্য কিছু হয়নি, হয়তো সুমন ভাই এটা পরে আমাকে বলছে তুমি গেছিলে কিছু হয়নি, হোয়াট ক্যান আই ডু, পার্ট অফ দ্য টিম, যেতে হবে। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভ দেয়ার, একটা রুম আছে। বাসাটা যেটা হয় যে রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয় না। ওকে, রুমটার প্রত্যেকবারই যেই থাকে, ইটস এ প্রিটি ওল্ড হাউস, অ্যাটলিস্ট 40 years old, খুব পুরোনো না, 40 years মানে 70 দশকের, 60 দশক, হ্যাঁ 70 দশকের বাসা। সো ওখানে ওই রুমটা রং করলেও ওই কিছুদিন পরেই রংগুলো নষ্ট হয়ে যায়, ওয়ালের, হ্যাঁ ওই রুমের ওয়ালের রং নষ্ট হয়ে যায়। এবং এমন না যে মানে পুরো বাসাটা জল ছাদ আছে, এমন না যে উপর থেকে ড্যাম হয়ে যায় বা ইয়ে হয়, ওরকম কিছু নাই, একটা বাসা। সো ওই রুমে না কিরকম উল্টাপাল্টা আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে, যখন কেউ থাকেন তখন ওদের অস্বস্তি লাগে। এবং যেটা খুবই ভয়ের, যেটা যে ওখানে যখন কোনো মহিলা থাকেন, মহিলা মানে একটা সার্টেন এজের মহিলা আর কি, ওনারা থাকলে দে ড্রিম দ্যাট
দেয়াল দিয়ে রক্ত পড়ছে। ওকে। এবং অনেকে আবার বলেছেন যে এটা নাকি ওরা দেখেছিল, দেখেন দেয়াল দিয়ে রক্ত পড়ছে। তো এটা আমরা যাদের সাথে কথা বলেছি ওরা কেউ দেখে নাই, বাট ওরা রুমে কেউ থাকতে পারে না। আচ্ছা। সো ওই রুমটা ইউজ করে অ্যাজ আ বসার ঘর টাইপের, মানে এটা খুব অড একটা বসার ঘর, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম তো বাসার একটু বাইরের দিকে হয় না, ভিতরের দিকে হঠাৎ করে একটা বসার ঘর টাইপের। আচ্ছা। খামাখা একটা পুরোনো স্টাইলের বাসা তো। আমরা এটা শুনে আমাদের ইন্টারেস্টিং হলো যে দেয়াল দিয়ে রক্ত পড়ে, এটা নাকি দেখছে ওরা লোকজন। এটা যদি হয় তাহলে বেশ হলিউড টাইপের শেষ হবে। তা আমরা হেভি ক্যামেরা নিয়ে গেলাম। ওকে। গিয়ে তো ওখানে যা থাকেন ওদের জিজ্ঞেস করলাম যে কেন হবে এটা। ওনারা বলতে পারলেন না যে এটা কেন হচ্ছে। ওনারাও কিছু দেখেননি, বাট ওরা এই গল্পটা শুনছে যে দেয়ালে নাকি রক্ত পড়ে, এটা নাকি লোকজন দেখছে। এবং ওরা যেটা ডেফিনেটলি জানে সেটা হচ্ছে যে রুমে থাকার একটু প্রবলেম, অস্বস্তি লাগে এবং রং টিকে না। যে রঙই দেওয়া হয়, বিট বার্জার, বিট রবিল, হোয়াট এভার পেন্ট, যে রঙই দেয়, ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা খুব উত্তেজিত হয়ে জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে এখানে এক রাত থাকলাম। বিকজ তখন আমাদের টাইম একটু প্রবলেম, এই ফিল্মিং এর মাঝখানে, এসবের মাঝখানে আমরা উত্তেজিত হয়ে গেছি আর কি। গিয়ে থেকে তো কিছুই হয়নি রাতে। আচ্ছা, নাথিং হ্যাপেন্ড। একবার আই থিঙ্ক ইউ ফেল্ট সামথিং। যেটা আমাদের আর্লি মর্নিং সিস্টেম, সে একবার বললো যে কিছু একটা হচ্ছে মনে হয়। তা আমরা সবাই উদ্গ্রীব হয়ে উৎপেতে বসে আছি, কিছুই হয়নি। অনেক মশা কামড় খেলাম, বাট যেটা আমরা ভিজুয়ালি দেখে আসছি হচ্ছে ওই রুমের রংটা খুব বাজে অবস্থা। মানে ওই যে ড্যাম্প হয়ে যায় না, ড্যাম্প হয়ে যায়, চলে পড়তেছে। এক রাতের মধ্যে হওয়াটা খুব না, ওটা ওই রকমই ছিল। আচ্ছা, ওই রকমই ছিল। এবং পুরো বাসার রং একরকম, ওই রুমের রং আরেক রকম। এবং এটা খুবই অড, বিকজ রুমটা হচ্ছে মানে মাঝখানে রুমের মতো আর কি। এমন না যে বাসার পিছে স্টোর রুম, নর্মাল রুম, কিন্তু যে রংটা খুব খারাপ অবস্থা আর কি। তো আমরা তখন মানে বুঝলাম যেটা একটু ইনভেস্টিগেট করা উচিত। মানে ইনফ্যাক্ট আমরা সামনে চান্স পেলে আবার যাবো, তো ইনভেস্টিগেট করে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি পেয়ে গেছে। আচ্ছা, স্টোরিটা হচ্ছে যে ওখানে নাকি একটা ফ্যামিলি থাকতো অনেক আগে, বাসাটা নতুন হয়েছে। তো ওখানে বাসার ছেলে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বউটো নিয়ে আগেকার দিনে যেটা খুব নর্মাল ছিল, এখনো নর্মাল, এই বাবা মার সাথে সবাই থাকতো। বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে ছেলেরা থাকতো। তাই করছে। তো ছেলেটা তখন যেটা হয়েছিল, হি ওয়াজ এই ডক্টর, তখন সে মিডল ইস্টে, যেটা আমাদের দেশের ডাক্তাররা মিডল ইস্টে যান, তো ওটি মিডল ইস্টে চলে গেল। তো আনফর্চুনেটলি ফর হিম, ওর মা ছিল যে বাজে টাইপের শাশুড়ি থাকে না, আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখি, খামাখা মানুষকে মেন্টাল টর্চার করে, স্পেশালি বউ টাইপের মানুষকে। সে ওই বউকে প্রচন্ড মেন্টাল টর্চার করতো। ইট ওয়াজ এ লার্জ ফ্যামিলি, ওখানে আরো ভাই বোন ছিল। তো কয়েকজনের সাথে ভালো ব্যবহার করতো, কয়েকজন শাশুড়ির সাথে বেশ মানে চাকর টাইপের ব্যবহার করতো। সব কাজ করতে এসে বাপের বাড়ি যেতে দিত না, হ্যান ত্যান এসে। ছেলেটা আসলে ছেলের সামনে আবার শাশুড়ি টোটালি ডিফারেন্ট বিহেভিয়ার ছিল আর কি। আচ্ছা, ছেলের সামনে সে বউয়ের খুব ভালো এসে বেশ পলিটিক্স বোঝেন। হ্যাঁ, পলিটিক্স বোঝেন। আগের দিনে যেটা হতো, বউরা তো বলতে পারতো না। মেয়েটার বয়সও বেশি ছিল না, আগের দিনে একটু আর্লি বিয়ে করতো। সো মেয়েটার বয়স ছিল সে 20-21 এরকম আর কি। সো এট ওয়ান টাইম ছেলেটা আসছে, এসে চলে গেল। চলে যাওয়ার পরে খবর হলো যে ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট তো ভালো কথা, প্রেগনেন্ট, সবাই খুব খুশি প্রেগনেন্ট। সো যেটা হলো, মেয়েটার যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন she wanted to go to a hospital to have the baby. Okay. কিন্তু ওই শাশুড়ি যিনি, for some reason she's like, না, আমার নাতি আমার বাসায় হবে। আচ্ছা, এটা কেন আমি এখন জানি না, এটা কেন আমরা রিজনটা বের করতে পারি না, কারণ ওই মানুষগুলো এখন নাই। বাট মোটামুটি উনি জোর করে মেয়েটাকে বাসায় রাখছে। এবং ওই যে বাসায় যারা বাচ্চা করে কিনা, কি মহিলাদেরকে ডাকে যে কি জানি, এই যে ধাইমা, হ্যাঁ, ওই ধাইমা ডেকে বাসায় বাচ্চা হওয়ার ব্যবস্থা করছে। আনফর্চুনেটলি she had a complication. আচ্ছা, and there was a bad miscarriage and she died. আচ্ছা, সো বাচ্চা মা দুজনই মারা গেছে ওই রুমে, ওই বাসায়, and there was a lot of blood. Okay, so there was a lot of blood. সো ওইটার পর থেকে নাকি ওই রুমের পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা আসছে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ওই পর থেকে নাকি ওই ফ্যামিলির ওই যে দুটা বোন ছিল, ওই দুই বোনের যখন বাচ্চা হয়েছে, they came to live there. But ওই ফ্যামিলিটা পাত্তেলা ফ্যামিলি ছিল। আগের দিন একটা সিস্টেম ছিল যে পাত্তেলা ফ্যামিলিতে সবাই থাকে। আচ্ছা, মেয়ের জামাইও থাকে, সবাই উঠে, ছেলের বউ থাকে, সবাই থাকে। সো ওই দুই বোনেরও এখানে মিসক্যারেজ হচ্ছে, ওয়ান অফ দেম ডাইড, আরেকজনের বাচ্চা মারা গেছে। চলতে থাকে। ওই ফ্যামিলি ওয়েন্ট থ্রু লট অফ শিট।
আচ্ছা, এন্ড দেন ফাইনালি ওনারা বুঝছেন যে এখানে গ্যাঞ্জাম আছে, দেন দে লেফট। কিন্তু ওরাও ওই সব দেখছে আর কি। তারপর থেকে এই জিনিসটা শুরু হচ্ছে যে কোনো ওই ম্যারিড ওম্যান গিয়ে যদি রুমে থাকে তাহলে সে দেখে যে রুম থেকে ব্লাড পড়তেছে, এই হচ্ছে এগুলো আর কি। ওকে, তার মানে আসল ঘটনাটা এই জায়গাতে, আসল ঘটনাটা ওই জায়গাতে। আমরা এই টাইপের ঘটনা শুনলে আসলে যাই। আচ্ছা, এই টাইপের ঘটনা দিয়ে সুন্দর একটা স্টোরি বলা যায়। রাইট। সো এটা এখন যেটা হচ্ছে যে উই আর থিঙ্কিং যে আমরা যখন গেছিলাম আমরা কোনো মেয়ে নিয়ে যাইনি। সো পসিবলি আমাদের একজন মেম্বার আছেন উর্মিলা, one of the ghost hunters, so she's married. সো ওকে নিয়ে গেলে হয়তো she might see something, অথবা that might trigger something. এটা মাঝে মধ্যে হয় যে একটা সার্টেন টাইপের মানুষ নিয়ে গেলে just trigger হয়। একটা জিনিস রিমেম্বার সাকিব, ওখানে রুম টেম্পারেচার, হ্যাঁ মানে যে সেন্টারের মধ্যে ফর হাউস ওরকম ভাবে রুম টেম্পারেচার ওয়াজ কোয়াইট ডিফারেন্ট, হিউমিড একটা, মানে ঢুকে কেমন একটা একটু উইয়ার্ড আছে। মানে উই অল ফেল্ট আ বিট উইয়ার্ড, বাট ওগুলো কি টিভিতে দেখানোর মতো কিছু না, বা রেডিওতে কথা বলার মতো বোঝানো যাবে না হয়তো। হ্যাঁ মানে আছে না, মানে আমি টিভিতে বলছি আমার হয় একটু গরম লাগছে, এটা দেখে লোকজন খুশি, বা রেডিওতে বললাম একটু গরম লাগছে। তো ওইরকম ইন্টারেস্টিং কিছু হয়নি এদিন আনফরচুনেটলি। সো আমরা এখন আমাদের প্ল্যান হচ্ছে যে একটু ব্যস্ততা শেষ হলে আমরা আমাদের ফিমেল গোস্ট হান্টারকে নিয়ে গিয়ে ট্রাই করবো যে সেটা হয় নাকি। ঘটনা শুনেছিলাম একবার যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়। এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে এক সময় নাকি অনেক মানুষজন 71 যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে পুঁতে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশে দিয়ে যাওয়ার সময় উইয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়, এবং এরকম কথা হচ্ছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জ্যান্ত আর উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মধ্যে, ওই জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম, এবং পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস এ লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল। বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম, কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেওছিলাম, ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে। বাট ওটা ডেফিনেটলি আমরা বহুত কোনো একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে ইনফ্যাক্ট মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে, তো ওটা খুব ইন্টারেস্টিং। আমি নামি নাই, জিবরানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামে নেই, গরম লাগে। আচ্ছা, কুয়াটোর মধ্যে না ঢুকাই ভয় লেগেছে, একদমই না। সেটা আমি সময় বলছি যে আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতে পারবো না। ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো। সবকিছু তো জানো না। এই যে এই টেম্পারেচারের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং, বিকজ আমরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছি, বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যতবার আমরা এরকম কোন একটা সিচুয়েশনে পড়েছি তখন উল্টো হয়েছে, টেম্পারেচার বেড়ে গিয়েছে। অনেক বেশি, আমিও বলেছিলাম যে হ্যাঁ মানে বেড়ে যাওয়ার একটা লিমিট থাকে আর কি। এখন যেমন ওই যেমন আমাদের ভৌতিস্টের পাইলট এপিসোড, যেটা ফার্স্ট এপিসোড, বাই দ্য এই ইনফরমেশনটা আবার দিই, আমাদের ভৌতিস্টের যে প্রথম এপিসোডটা ওইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভৌতিস্টের টিভি শো হিসেবে ভিডিও করা না, ওটা আমরা একটা মিউজিক ভিডিওর শুট করতে যাওয়ার পরে একটা বিহাইন্ড দ্য সিন একটা হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামে আমাদের পুরো ফাইজলামি আমরা রেকর্ড করছিলাম একটা মিউজিক ভিডিও শুটের সময়। তো ওই ক্যামেরার মধ্যে কিছু জিনিসপত্র ছিল, ওটাতে অ্যাকচুয়ালি ফার্স্ট মানে ভৌতিস্টের ফার্স্ট এপিসোডটা, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান করে তখনও ভৌতিস টিম হয় নাই, আমাদের পাইলট এপিসোডটা ওরকম হবে। সো ওইটার মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা আছে, মানে একটা রুম প্রচন্ড গরম হয়ে গেছিল, যেটা হওয়ার কোনো মানে কোনো কারণই নেই। রুমের মধ্যে ঢুকলে আমরা বুঝতেছি যে সিভিয়ার গরম রুমটা। সো এই টেম্পারেচারের ব্যাপারটা আমার কাছে মানে আমরা সবাই অনেক দেখতে পাচ্ছি যে, এবং আমি এটা অনেকবার আমার এটা মনে হয়েছে যে কোনো একটা এই ধরনের কোন একটা সিচুয়েশনে একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা যাই, কখনো যদি আমি বুঝি যে আমার গা গরম হয়ে গেছে, মানে বেশ গরম লাগছে আমার, তখনই আমি ওই সবাই সিগন্যাল দিই যে কিছু একটা হয়তোবা কিছু একটা হচ্ছে। বিকজ এটা আমি টেস্টও করেছি একবার, আমরা টেম্পারেচারের ব্যাপারটা, যে আমাদের একটা ঘড়ি আছে অ্যালার্ম ক্লক টাইপের, ওই লেজার দিয়ে ওই প্রজেক্ট করে, প্রজেকশন ঘড়ি আর কি, দেয়ালের মধ্যে রাত্রেবেলা। সো ওটা আমাদের টেম্পারেচার আছে। সো আমরা সব ওটা অন করে রাখলে
রুমের টেম্পারেচার কি বেশি নাকি কম ওটা আমরা বুঝতে পারি। আমার বেডরুমে এখন আছে এটা, আচ্ছা, বেডরুমে রাখি। সো এরকম সিচুয়েশন মধ্যে আমি পড়েছি যে আমার মনে হচ্ছিল কি যে হয়তোবা আমার প্রেশার বেড়ে গিয়েছে, আমার হয়তোবা গা গরম হয়ে যাচ্ছে, আমি হয়তোবা আনকমফোর্টেবল ফিল করছি। সো তখন আমি ওখানে তাকিয়েছি এবং তাকিয়ে দেখেছি যে না, রুমের টেম্পারেচার আসলেও 5 ডিগ্রির মতন বেড়ে গেছে। এইটা কিভাবে সম্ভব? এটা আমি এখনো জানি না, মানে এটা কেমনে হয়েছে। আমাদের কাছে ভিডিও আছে, মানে এটা এরকম হয়েছে। আমি আগে যে বাসা থাকতাম, আমি তো এখন বাসায় শিফট করে উত্তরে আসছি, আগে যে বাসায় ছিলাম ওই বাসায় শেষের লাস্ট 2 মাসের সাকিব এরকম বেশ কয়েকবার হয়েছে, রাইট? মানে আমার তখন মানে সিরিজ অফ ইভেন্টস হচ্ছিল, প্রত্যেক দিন না হলে 2 দিন পর পর একটা না একটা কিছু। ওই যে একবার একটা গল্প বলেছিলাম যে ফাঁসির দড়ির একটা গল্প, ওইটা তো একটা এসির দড়ি ছিল। তো ওই সময়টায় ওটা তো একটা এসির কেবল ছিল, ওটা এবং খুব বেশি দিন আগের ঘটনা, এটা বেশি দিন আগের, একদম বেশি। তখন এই টেম্পারেচার ব্যাপারটা এত বেশি, তখন এই ওরকম অবস্থায় সাথে সাথে আমি তখন তো আর ক্যামেরা নিয়ে উঠবো না, সাথে সাথে আমি ফোন দিয়ে আমি ভিডিওটা করছি যে এখন এতটা বাজে, এই টেম্পারেচার এখন এরকম। কিন্তু ওই স্পেসিফিক ওই টাইমটার মধ্যে হঠাৎ করে টেম্পারেচার কেন বেড়ে যাবে, কি ব্যাপার, মানে এটা আমি এখনো আমার কাছে ক্লিয়ার না। বাট টেম্পারেচার ব্যাপারটা সবসময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটাই মানে আমার কাছে এটা অদ্ভুত লেগেছে। এবং মানে কয়েকজনের কাছে আমি এটা কিন্তু মানে 2 রকমই শুনেছি, আমি 2 রকম শুনেছি। কেউ কেউ বলে যে আসলেই টেম্পারেচার বেড়ে যায়, আর কেউ কেউ বলে যে না, টেম্পারেচারটা আসলে আমার মতে এখন এখানে যদি এরকম কোন একটা এন্টিটি বা কিছু একটা যদি আসে যেটা ইউজুয়ালি আমাদের এখানে থাকার কথা না, তখন হয়তোবা টেম্পারেচার এদিক সেদিক হতেই পারে, হয়তোবা কখনো বাড়ছে, হয়তোবা কমছে, হয়তোবা এরকম একটা কিছু হবে। বিকজ আমি মোটামুটি বিলিভ করি যে একটা কিছু আশেপাশে আসলে বা কোনো কিছু মানে কোনো চেঞ্জ আসলে এখানে টেম্পারেচার চেঞ্জ হতেই পারে। বিকজ এটা 1-2 বার না, এটা অনেকবার আমরা লাস্ট এই 5-7 বছরে অনেকবার এই জিনিসটা হয়েছে, আমরা দেখছি আর কি। রাইট, সো দিস ইজ ইন্টারেস্টিং। আর আজকে প্রথমে একটা গল্প শুনছিলাম, একটা মেয়ে বললো একটা হোস্টেলের ঘটনা শোনার সাথে সাথে আমার একটা ঘটনা মনে পড়েছে যেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে যে 1991 এর কথা। আমি তখন জেমস ভাইয়ের সাথে বাজাই, তখন নগরবালার নাম ছিল ফিলিংস, ওই আমার বেশ বাজাতাম, তখন গান গেতাম না। তা আমরা চিটাগাং এ গিয়েছিলাম একটা জায়গায় শো করতে। তো শো করতে গিয়েছিলাম, ওখানে শো করতে গিয়ে যেটা হয় যে আমাদের নষ্ট হয়ে যায়। ওই আমরা ফার্স্ট গান শুরু করি রাত্রেবেলা, ফার্স্ট গানের পরেই আমাদের ওই পিএ সিস্টেমের যে মিক্সারটা, ওটা কোনো কারণে পাওয়ার সার্জ হয়, আমাদের ব্যান্ড পাওয়ার সার্জ না, মানে একটা সমস্যা হয়, ওটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই রাতে আমরা শো করতে পারি নাই। তো ওই রাতে আমরা ওইখানে ওই ইনস্টিটিউশন আমরা হোস্টেলে ছিলাম, ঢাকার বাইরে ওই হোস্টেলে ছিলাম। তো থাকার পরে ওই দিন রাতে আমরা ওইখানে আছি। তো রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে ভূতের গল্প হয়, এইগুলো ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক বেশি। সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওই বাইরে একটা জায়গা ছিল, হোস্টেলের বাইরে একটা গোল চত্বর টাইপের একটা জায়গা, খোলা জায়গা, ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো আমরা তখন দেখেছি যে একটা একটু উপরে একটু হিলি এরিয়া ছিল, একটু উঁচু একটা ঢালের মতন, উপর দিকে উঠে একটা ইউটার্ন নিতে হয়, দুই সাইডে গাছপালা আছে, একটা বিল্ডিং আছে। ইউটার্ন নেওয়ার পরে ওখানে আরেকটা বিল্ডিং হচ্ছিল তখন, ওটা তখন হয়নি, হাফ ডান। সো ওই জায়গাটার আমরা দিনের বেলা যখন আমরা আমি ঘটনাটা ভুল বলেছি, সেটা হচ্ছে প্রথম দিন শো হয় নাই, ওই দিন রাতের ঘটনা না, সেকেন্ড রাতে শো করার পরে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রাতে শো হয়নি, ওই দিন রাতে আমরা ওইখানে ছিলাম, ভূতের গল্প আড্ডাবাজি হয়েছে, ওটা ওইখানেই শেষ। সেকেন্ড রাতে আবার শোটা হলো, তখন মিক্সার আবার টাউন থেকে নিয়ে আসা হলো, এনে আবার সেট করে আমরা কনসার্ট করলাম। কনসার্টটা শেষ করার পরের ঘটনা। সো এর আগের দিন যে দিনের বেলা আমাদের কোনো কাজ ছিল না, তখন আমরা ঘুরতে ঘুরতে আমরা ওই একটা অডিটোরিয়াম বানানো হচ্ছিল, একটা বিল্ডিং নতুন হাফ ডান, ওখানে গিয়েছিলাম। উঠার পরে আপনার কাছে একটা লম্বা রাস্তা ছিল, তো ওখানে আমরা খুব আড্ডাবাজিটা দিলাম। তারপরে আমরা চলে আসলাম, আসার পরে রাতে শো করলাম। শো এর পরে বসে আমরা চা খাচ্ছিলাম ওই জায়গাটায়, এখন মনে পড়েছে ওই জায়গায় আমরা বসে আড্ডা দিচ্ছি। তো তখন এরকম ভুট্টুত নিয়ে গল্প হচ্ছে। তা তখন ফান্টি ভাই ছিল ড্রামার, তখন ফিলিক্স বাজাতো। তা ফান্টি ভাই, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল মেহেদি, আমরা বসে আড্ডা দিচ্ছি। তখন এরকম ভূত প্রেত নিয়ে কথা হচ্ছে। তখন আমি বলতেছি যে আমার একটা খুব উইয়ার্ড একটা স্বভাব আছে, কখনো কখনো আমার খুব নিজেকে সাহসী মনে হয়, কখনো কখনো আমার খুব ভীতু লাগে। আচ্ছা, এটা আমার আগে খুব ছিল, মানে হঠাৎ মানে এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পেতাম যেটা অন্যরা হাসবে, বাট এরকম ভয়ঙ্কর কিছু কাজ করতাম যেগুলো আবার খুব উইয়ার্ড, মানে ইউজুয়ালি কেউ করতে চায় না। সো তখন আমি বলছি আমার ফ্রেন্ডকে, মেহেদি, ওকে বলতেছি যে এই মুহূর্তে আমার প্রচন্ড সাহস, এখন আমি যেখানে খুশি যেতে পারবো, যা খুশি করতে পারবো। আচ্ছা, তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে আজকে সকালবেলা যখন ওই অডিটোরিয়াম হচ্ছে একটা বিল্ডিং, ওখানে তো গিয়েছিলাম, ওই যে পাহাড়ি টাইপের উঁচু রাস্তায় একটা ইউটার্নের মতন নিয়ে তারপরে যেতে হয়, রাইট, বলে যে তুই ওইখানে যাবি,
ওখানে গিয়ে তুই ওখানে কিছুক্ষণ বসে তারপর চলে আসবি। আমি বললাম হ্যাঁ একা। আমি বললাম যে কোনো ব্যাপার না, এটা যাও কোনো ব্যাপার না, আমি যাচ্ছি বলে আমি যখন যাচ্ছি তখন ফান্টি ভাই বললো যে তুমি যেখানে গেছো এটা আমরা বুঝবো কেমনি, আমার একটা কিছু ওখানে রেখে আসতে হবে। তখন আমি বললাম যাচ্ছি ঠিক আছে, কিছু একটা দেন, আমি ওখানে স্পেসিফিক একটা জায়গায় রেখে আসি। তারপরে এই করতে করতে আলটিমেটলি তখন আমরা চিন্তা করে বের করলাম যে ওই তখন 5 পয়সাটা অবসোলেট অলমোস্ট। 5 পয়সা ছিল আগে 4 কোণা ছোট, ওই 5 পয়সা। তো ওই ফান্টি ভাই তখন 5 পয়সা দিয়ে বলো এটা তুমি যাবা গিয়ে ওই যে বিল্ডিং এর সামনে ওই জায়গায় একটা কাঁচা রাস্তা আছে, ওখানে 2-1 গাছ টাছ লাগানো হচ্ছে, ওরকম করে একটা জায়গায় পুঁতে দিয়ে আসবা, তো আমরা সকালবেলা আবার চেক করবো যে তুমি ওটা ওখানে রাখছো কিনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি সুন্দর হাঁটা দিলাম, কোনো ব্যাপার না। এবং আসলে 1 ফোঁটা ভয় ছিল না। হাইটে চলে গেলাম গিয়ে 5 পয়সার জায়গায় রাখলাম, রেখে ঘুরে আসতেছি। ঘুরে আসতে আসতে ওই একটা টার্ন আছে, ওই যে ইউ টার্ন ঠিক না, মানে বেশ শার্প একটা লেফট টার্ন ছিল, আসার সময় রাইট টার্ন। আমি জাস্ট রাইট টার্নটা নিলেই তখন ঢাল টাইপের নিচু হয়ে গেছে, নিচে ওই গোল চত্বরটা দেখা যায়। ঢালটা দিয়ে আমি ঠিক নামতে যাব, ওই নিচের চত্বর ওখানে তাকাই দেখি কেউ নাই, মানে নট এ সিঙ্গেল ওয়ান ওইখানে নাই, মানে পুরা খালি, একেবারে খালি, অ্যাজ ইফ এখানে কেউ এতক্ষণ ছিলই না। এবং ওইটা দেখার সাথে সাথে আমার মনে হলো কি যে সামথিং ইজ ভেরি রং, মানে আশেপাশে খুব উল্টাপাল্টা একটা কিছু হইতেছে এবং আমার পিছনে একটা কিছু আছে, এই গাছ টাছ এখান থেকে কিছু একটা আসছে, মানে এরকম একটা, অথচ কোনো আওয়াজ শুনি নেই, কিছুই হয় নাই। আমি তখন ভয়ঙ্কর জোরে একটা দৌড় দিছি, ওই ভয়টা আসছে তখন। দৌড়ে আমি নিচে নামছি। নামার পরে দেখি যে ওখানে ফান্টি ভাইরা নাই, তারপর দেখলাম যে তারা বেশ দূরে আরেকটা জায়গায় দাঁড়ায় আছে। তখন আমি ওইখানে গিয়ে আবার স্লো হয়েছি, এখন আবার সাহস দেখাইতে হবে, আমি তো ভয় পাইনি, যেতে হবে। তা আবার নর্মালি গেলাম, কি ব্যাপার আপনার কি ভয় ওই সাইডে চলে গেছেন নাকি? বলে যে না আমি ফান্টি ভাই বলতে আমি সিগারেট কিনতে আসছি এখানে, ওখানে একটা সিগারেট দোকান ছিল এখানে। এখানে এই ঘটনাটার মধ্যে অ্যাকচুয়ালি ভৌতিক বা প্যারানর্মাল কিছু নাই, আমি খুব ভয় পাইছিলাম। বাট মজার ঘটনা ঠিক না, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ওই সেম প্লেসে আমার ছোট ভাইদের একটা ব্যান্ড, এই মুহূর্তে প্রচন্ড পপুলার একটা ব্যান্ড, এনিওয়েজ তারা কনসার্ট করতে গিয়েছিল। ওই সময় আমিও ওই সাইডে ছিলাম, তা আমি ওদের সাথে একই হোটেলে উঠেছিলাম। তা ওদের সাথে দেখা হলো, তখন বলো যে শোন ভাই চলেন আমরা কনসার্টে যাচ্ছি, আমার সাথে চলেন। আমি যাচ্ছি ঠিক আছে চলো যাই। তা যাওয়ার পরে আমার সাথে ওদের কথা হচ্ছিল, ইয়ের পরে ওই শোটো হলো, ওরা শোটো করলো, তারপর আমরা আড্ডাবাজি মারছি। তো তখন ওখানকার লোকাল কিছু ছেলে, ওখানকার স্টুডেন্ট ওই হোস্টেলে থাকে, ওদের সাথে কথা বলতে বলতে আমি তখন বললাম যে এই তোমাদের এখানে কোনো প্যারানর্মাল কোনো ঘটনা, সুপারন্যাচুরাল কিছু আছে নাকি? তখন আমার বললো যে কি বলে যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক একটা জায়গা দেখে বলে এই জায়গাটা অতটা ভালো না, এখানে একবার এরকম একটা জিনিস হয়েছিল যে একবার এই হোস্টেলে অনেকেই পড়াশোনা করে বাইরের, মানে ওই টাউনের বাইরে, মানে ঢাকা থেকে অনেকে যায় ওখানে পড়তে, অনেকেই ওখানে যায়। সো আবার ইন্ডিয়া থেকে আবার কিছু স্টুডেন্ট ওখানে পড়তে আসে আর কি। সো সাম গার্ল, তার নামটা আমার মনে নাই, নামটা একদমই মনে নেই, যাই হোক সে এখানে পড়তো আর কি, অনেক বেশ কয়েকজন ইন্ডিয়ান ছিল। তো এরকম ওই যে আজকে যে মেয়েটা বলছিল ছুটির সময় সবাই চলে যায়, তো ওরকম একটা ছুটি পড়লো, তো ছুটির সময় ওইবার তার যাওয়া হয় নাই। আচ্ছা, ওইবার যাওয়া হয়নি, ওইবার ওই রয়ে গিয়েছিল। এবং তারপর নাকি ওই মেয়েটাকে ব্রুটালি মার্ডার করা হয় এখানে ওই ছুটির সময় আর কি। ওই সময় হোস্টেল খালি থাকে, কিছু একটা হয়েছিল, খুব খারাপ একটা জিনিস হয়েছিল। এনিওয়েজ, তা ঘটনাটা হচ্ছে যে তারপর থেকে নাকি ওই একটা স্পেসিফিক রুম ছিল, একটা বিল্ডিং এর মতন ছিল, ওই স্পেসিফিক রুমে নাকি আওয়াজ পাওয়া যেত রাত্রেবেলা, নাকি গার্ডটার একটু ভয় পেত, ওখানে যেতে চেত না, এই টাইপের ব্যাপার। একজন বলেছিল যে একদিন নাকি ওই বাথরুম থেকে আলো আসছিল, বাথরুমের লাইটটা জ্বালানো, এবং সে একটু সাহস করে বাথরুমে কে এত রাতে, এই ইয়ে তো বন্ধ, এখানে তো থাকে না। হ্যাঁ, সো একটা গার্ড নাকি বাথরুমের দরজা খুলে ও দেখেছে যে বাথরুমের পুরো ফ্লোরে ব্লাড ভরা, এবং একটা মেয়ে মানে উবু হয়ে, মানে বসে একটা কাপড় দিয়ে ব্লাড পরিষ্কার করছে। এটা দেখে ও নাকি তখনই একদম ফেন্ট হয়ে যায়। তারপরে নাকি গিয়ে দেখে কিছু না, বাথরুম সব ঠিক, অন্যরা ওকে উদ্ধার করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে জায়গা দিয়ে এসেছি ওই জায়গাটাই হচ্ছে ওই হোস্টেলের ওই বিল্ডিং এবং ওই বাথরুম। এটা কোইন্সিডেন্স বলে যাই বলি, বাট জায়গাটা, এবং আমি কিন্তু এটাও জানি না যে ওই ঘটনাটা কি 91 এর আগে হয়েছে না পরে হয়েছে, ওটা কিন্তু আমি জানি না, হয়তো বা পরেই হয়েছে। বাট ওই জায়গাতে ওই ঘটনাটা শোনার পর আমার তখন মনে হলো কি যে আমার যে ওই দিন ওই অনেক আগে 91-এ যে ফিলিংটা হয়েছিল, হয়তো বা কিছুটা হলো ট্রু, হয়তো বা খামাখামি ভয় পাই না, এটার মধ্যে একটা হয়তো বা কোনো একটা কানেকশন আছে ওখানে, হয়তো কোনো একটা ব্যাপার ছিল।
এই ঘটনাটা হঠাৎ করে আজকে হোস্টেলের কথা বলায় হঠাৎ করে মনে পড়লো এবং খুব আমি যখন শুনেছিলাম গল্পটা তখন খুব মজা পেয়েছিলাম, বিকজ এটা হচ্ছে 3-4 বছর আগের কথা বোধ হয় যখন গল্পটা শুনেছি। তখন হচ্ছে যে ভৌতিস নামটা হয় নাই, বাট ইনভেস্টিগেশন চলছে আনঅফিশিয়ালি ওই সময়, এবং মানে সব জায়গায় চেক টেক করা হচ্ছে, তখন তো ফাটায় মানে আনঅফিশিয়ালি ইনভেস্টিগেশনটা চলছিল তখন। এক্স্যাক্টলি। এবং আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে যদি কেউ যারা ভূত এফএম শুনছেন তারা যদি হঠাৎ করে বাথরুমে ঢুকে হঠাৎ করে খুলে দেখেন যে কেউ ব্লাড পরিষ্কার করছে কোনো মেয়ে এরকম হয়ে বসে, মানে আমি শুনে নিজেই কিন্তু আমার কেমন লাগছে। বাথরুমের ব্যাপারটা কি, আমি বাথরুমের একটা কমন ফিয়ার বলি, এটা হচ্ছে যে প্লিজ বাথরুমে একটা মানুষ ঢুকলে সে অপরিচিত কোনো বাসা বা এরকম জায়গা যেখানে সে আগে কখনো যায় নাই, বাথরুমে ঢুকলে এটা আমি বলি যে কারো যদি ভয় লাগে তখন বাথরুমে যে আয়নাটা থাকে আয়নাটার দিকে যদি কেউ কখনো তাকায় তাহলে আয়নার পিছনে যে দেয়ালটা, দেয়ালে পিঠটা ঠেকিয়ে তারপর তাকানো উচিত। এটা একটা খুব কমন ফিয়ার একটা মানুষের, এটা খুব কমন একটা জিনিস যে আমি আয়নাতে দেখবো আমি এবং আমার পিছনে যে দেয়াল এর মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা একটা কমন ফিয়ার, এটা মানুষের ব্রেইন সেলের মধ্যে একেবারে স্ট্যাম্প করা আছে। হ্যাঁ, সো অনেক সময় মানুষজন যখন অনেক ভয় পায় তখন হ্যালুসিনেট করে বা ইমাজিন করে, তখন এই জিনিসটা দেখতেই পারে। এবং অপরিচিত বাথরুম হলে তো কথাই, হ্যাঁ অপরিচিত মানে নিজের বাথরুম না, ইউজুয়ালি অপরিচিত জিনিস এটা। সো কখনো যদি ভয় লাগতে থাকে তখন আয়নার দিকে আমি বলবো যে অবশ্যই যাতে তাকালে ভয়টা কাটবে, কিন্তু তাকানোর সময় পিঠটা দেয়ালে ঠেকিয়ে তারপর তাকাতে হবে, এর মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে। বিকজ এই স্টোরি আমি প্রচুর হলিউডের মিররে দেখা গেছে। হলিউডের হরর মুভি কোন হরর মুভি না, এটা ভয় দেখাতে অ্যাকচুয়ালি পারে না, ভয় দেখা হচ্ছে এশিয়ানরা, জাপানিজরা, যে হরর হচ্ছে গিয়ে জনরে। সো ওই হলিউডে এইসব অনেক মুভিতে আছে, সো এগুলো ছোটবেলা অনেকে দেখে অনেকে বলে, সো এই ভয়টা পায় অনেক, মানে বাথরুমের ব্যাপারটা। বাট বাথরুম নিয়ে ছোট্ট একটা ঘটনা বলে, এটা আমি হয়তো আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, আমি, সাকিব, জিবরান, আরো দুজন, আদিত্য, মনোয়ার। তা ওইখানে আমরা একটা ব্রেইন স্টর্মিং সেশনে গিয়েছিলাম। আমরা একটা অ্যাকচুয়ালি বলবো মুভিটার ইনফোটা দেই, অ্যাকচুয়ালি 2012 স্টোরি নিয়ে কিছু বললেন, স্টোরি নিয়ে কিছু বলবো না, 2012 একটা হরর বাংলা মুভি আমরা রিলিজ করার প্ল্যান করেছি। মেইন মাথা হচ্ছে সাকিবের, সেই মেইন আইডিয়াটা নিয়ে আসে। কংগ্রাচুলেশনস। সো আমরা এই মুভি শুনে আবার সবাই যাতে না ভচকা যায়, বিকজ এটা টিপিক্যাল বাংলাদেশের বাংলা মুভি হবে না, ফর শিওর। ডেফিনেটলি এটা এতদিন পরে তাহলে কেন, মানে এতদিন পরে যখন হচ্ছে তখন সেরকম কিছু আমরা আশা করছি না একদমই। মানে এটা আমরা চেষ্টাই করবো মানুষজনকে ভয় দেখাতে, এটা একটা ভালো স্ট্যান্ডার্ডের, এটা আমি হলিউডের হরর স্ট্যান্ডার্ডের হরর মুভি বলবো না, এটা আমি বলবো যে হরর স্ট্যান্ডার্ড, জাপানিজ হরর বা সাউথ এশিয়ান ওইসব কান্ট্রির হরর গুলো যেরকম ওই ধরনের, হলিউডের হরর কোনো হরর মুভি না, এগুলা ফালতু। এটা আমার ওপিনিয়ন, কেউ কিছু আমি সোনার সাথে একমত না, বাট মানে এটা আমার, বাট দ্যাটস দ্য গুড থিং অ্যাবাউট টিমস, ডিফারেন্ট ওপিনিয়নস। সো আমরা অ্যাকচুয়ালি হলিউডের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু অন্য জায়গায়। হ্যাঁ, এবং আমাদের সাথে হলিউডের ভয় মিলে না আর কি। মানে একটা সাদা গাউন পরে একটা মেয়ে যদি সামনে দাঁড়ায় থাকে, আমি খুশি হবো রাত্রেবেলা, আমি ভয় পাবো না। হ্যাঁ, কিন্তু সাদা চামড়ার আবার ভয়। এনিওয়েজ, তো ওই যাই হোক, ওইটার কাজে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা বসে আড্ডা দিতে একটা সময় রুম থেকে আমরা বের হয়ে গেছি, আমরা পাশে একটা জায়গায় ব্যালকনিতে বসে আমরা আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে আমাদের সাথে একজন ছিল মনোহর, সে এসে বলতেছে যে সময় আমরা এখানে সবাই আছি না, বলে যে হ্যাঁ, বলে যে বাথরুমে কে, বাথরুমে কারো থাকার কথা না, আমরা 5 জন এখানে আছি, 5 জনই ও কে জানি কল ছাড়ছে। এই টাইপের জিনিসপত্র, এই বাথরুমের এইসব যে কল ছাড়াটা, এইগুলোর ঘটনা আমরা অনেকবার আমরা মানে সিঙ্গাপুরে হোটেল গ্র্যান্ড সেন্ট্রাল একটা হোটেল আছে, কেউ যদি সিঙ্গাপুরে যায় তাহলে হোটেল গ্র্যান্ড সেন্ট্রালে 3 তলায় মোস্ট লাস্ট মাথায় একটা রুম আছে, ওই রুমের ডান সাইডে, ওই রুমটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। ওই যদি রুম পুরো বুক থাকে তখন গিয়ে যদি রুম চাই তাহলে ওই রুমটাই দেখো, ওই রুমটাকে দিতে চায় না কাউকে। আমি খুবই ফরচুনেট ছিলাম ওই রুমে থাকার। রাতে হলে এরকম অবস্থা হয়েছিল যে এরকম একটা অবস্থা যে শেষে বাথরুম যখন কল টল ছাড়া শুরু হয়েছে তখন আমি বলছি যে থাক, আমার আজকে ঘুমানোর দরকার নেই। আমি উঠে বসেছিলাম, ব্যাগটা গুছাই টুছে, সকালে জাস্ট ওই আলোটা হয়েছে বের হয়ে বলছে আই ওয়ান্ট টু চেক আউট, বেড়ে চলে অন্য হোটেলে গেছে। আমার অর্চেড হোটেল থাকা ভালো ডিসিশন। হ্যাঁ, সো এই টাইপের মানে মাঝে মাঝে তো ভয় লাগে, আমরা তো
সুপারম্যান না, মানে ভাব দেখায় লাভ নাই ভাই। রিয়েলিটি টিভি শো করতে নামছি, ভয় পাইলে ভয় পাবো, ভয় না পেলে পাবো না। মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় না। ইনফ্যাক্ট আমার সাকিবের একটা ছোট স্টোরি ছিল, আই থিংক উই সেড ইট না, হয়ে গেছে বলে ফেলছি। সো আমার মনে হয় একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই, আবার একটু ব্রেকের পরে আমরা জাস্ট একটু কথা বলে তারপর আমরা বিদায় নিব। আর আবার আমি ব্রেকের আগে একটা জিনিস আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা কিছুক্ষণ আগে জয়েন করেছেন তাদের জানাই এই একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট। ভৌতিস্ট দেশ টিভিতে মার্চে আসছে, নট জানুয়ারি। এই মাসে আমরা আসছি না বিকজ অফ ওয়ার্ল্ড কাপ সামনে শুরু হচ্ছে। সো ওয়ার্ল্ড কাপের সময় আমাদের একটা ব্রেক নিতেই হবে। সো আমরা কোনো ব্রেকে যেতে যাচ্ছি না, বিকজ আমাদের স্টোরির মধ্যে কন্টিনিউটি আছে, আমাদের রিয়েলিটি সাইডের স্টোরিটার মধ্যে। এবং এতদিন যখন আপনারা কষ্ট করে ওয়েট করেছেন, আমি বলবো যে আরো 2 মাস এক্সট্রা ওয়েট করেন। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ ভূত এফএম যারা পছন্দ করে তাদের ভূতিস্ট অপছন্দ করে একদম পুরোপুরি আমরা কোনো কারণ দেখছি না। আর ভূত এফএম এর অবস্থা কি, আমি আবার এখানে আবার একটু বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন খুলনায় শো করতে গেছিলাম, এবং খুলনায় শো করতে গেছিলাম, আগে মানুষজন এসে বলতো যে ভাই আপনার অ্যালবামটা খুব ভালো হয়েছে, এই গানটা খুব ভালো, আপনারা কি আজকে এই গানটা করবেন নাকি? এখন বলে যে ভাই আপনার অ্যালবামটা খুব ভালো হয়েছে, বাই দ্য ওয়ে এই যে ওইখানে যে গেছিলেন ওইখানে আপনি কি দেখছেন, এটা কেমন, আর জানেন আমার বাসা এইটা ওইটা। ইনফ্যাক্ট আমি ফ্র্যাঙ্ক মানে আমি খুব বলতেছি যে আমি যেই হোটেলে ছিলাম ওই হোটেলে একটা হেয়ার স্যালন ছিল, ওখানে যে বারবার সে এইসব পর্যন্ত আমার সাথে ছবি তুলছে, কজ আমি ভূত এফএম এর সুমন, সে অর্থহীন চিনে না। মানে ব্যাপারটা এরকম ছিল আর কি। সো আমি এসেই সাকিব জীবনের বলছি যে খুলনায় যে কি ভয়ঙ্কর অবস্থা ভূত এফএম এর। সো আমরা তো এখন জাস্ট খুলনায় গেছি, সো সামনে ওই চিটাগাং শো আছে, তারপর রাজশাহীতে শো আছে, হোপফুলি সেখানেও আমরা এই ধরনের একটা রিয়াকশন দেখবো। সো যারা ভূত এফএম দেখছেন তারা একটু কষ্ট করেন, এখন তো সব শুনছেন, সামনে আপনারা দেখবেন মার্চে দেশ টিভিতে ইনশাল্লাহ, এবং ওখানে আপনারা ভূত এফএমের নামটাম শুনবেন, বিকজ এটা কানেক্টেড একটা সাথে ভূতিস্টের সাথে। তো আমরা এখন ব্রেকে যাই, পরে আবার আসছি। এবার আমরা শুনুন ভাই, ওখানে কথা মনে আমাদের শেষ হচ্ছিল তখন, রাইট? আমরা কথা বলছিলাম, বিশেষ করে খুলনা প্রসঙ্গে চলে গেছিলাম, কিন্তু তার আগে আপনি বলছেন একটা হোস্টেলের ঘটনা এবং কোইন্সিডেন্স বিভিন্ন মানে একটা রাইট, আমরা কল ছাড়া এবং বাথরুমের কিছু কিছু ঘটনা বলছিলেন। না বাথরুম তো খুব, বাথরুমের কি আর কোনো বা এরকম মানে বাসায় টুকটাক ভয় পেতে পারে মানুষজন? ওয়েল অ্যাকর্ডিং টু সাম পিপল, যে যেহেতু ওই জায়গাটা খুব একটা ক্লিন থাকে না, এবং অ্যাকর্ডিং টু সাম পিপল ওরা বলে যে এইসব জায়গায়, যেসব জায়গা একটু নোংরা টাইপের জায়গাটার মধ্যে মানে শয়তানের আসা যায় অনেক বেশি হয়। সো জিন তো ওয়ান কাইন্ড অফ, মানে শয়তান তো হচ্ছে অ্যাকচুয়ালি জিনই ছিল। ওই শয়তানের আন্ডারে যেসব জিনগুলো, খারাপ জিন যেগুলো শয়তানের আন্ডারে পড়ে, সো ওইভাবে যদি আমরা চিন্তা করি হ্যাঁ এইসব জায়গায় থাকতেই পারে। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে গ্রাম দেশে অ্যাকচুয়ালি গল্পগুলো মেইনলি গ্রাম দেশ থেকে আসে। তো গ্রাম দেশে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই বাথরুমটা একটু দূরে হয়, বাসার থেকে একটু দূরে হয়, এবং যেহেতু আশেপাশে জঙ্গল টঙ্গল থাকে, গাছ টাছ থাকে, রাত্রেবেলা ওখানে যেতে মানুষজন একটু এমনি একটু ভয় পায়। সো ওইসব ভয়টা থেকে অনেকে অনেক ধরনের অনেক কিছু মনে করে। আমি যেটা বলবো যে এই যেমন আজকে একটা SMS পড়ছিল, শুনছিলাম যে বললো যে সবকিছু কি ভূত জিন কিনা। মানে ঘটনাটা হচ্ছে যে আমরা ভৌতিস্ট টিম, পার্সোনালি আমাদের কথা বলে যে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে ইনভেস্টিগেট করি, আমরা করি যে একটা কিছু কোন একটা আনএক্সপ্লেইনড কোন একটা জিনিসের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, নট দ্যাট যে ওখানে ভূত আছে আমরা ভূত ধরতে যাচ্ছি বা জিন ধরতে যাচ্ছি। উই আর নট লাইক ঘোস্ট হান্টার্স। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কিছু হয়, কেউ একজন এসে বললো যে রাতে দেখা যায় যে ছাদে আওয়াজ হয়, কেউ যদি দৌড়ায় ছাদের মধ্যে। হ্যাঁ, সো আমরা বের করতে যাবো ছাদে কিসের আওয়াজটা হয়, এটা কি আদৌ ছাদে কোনো মানুষ দৌড়ায় নাকি কোন একটা বিড়াল এসে দৌড়ায়, কখনো দেখতে যাই না কিন্তু আমরা, নাকি কিছু দেখা যাচ্ছে না কিন্তু তারপর আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করতে যাই। সো এখন যেটা যেভাবে চিন্তা করে, কেউ চিন্তা করবে ভূত, কেউ চিন্তা করবে জিন। সবাই এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা অনেক কিছু এরকম পাই, কিন্তু শব্দ পাই বা অনেক কিছু হঠাৎ করে দেখি বা অ্যাভয়েড করি, এরকম ছোটখাটো জিনিস নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে পরে কি দেখছেন যে না ব্যাপারটা আসলে কি এতটা ছোট যতটা ভেবেছিলেন ততটা না? আমি তো একবার বলেছিলাম যে ফাঁসির দড়ির ব্যাপারটা, আমি অনেক ভয় পেয়েছিলাম, যে কারণে ওই ঘটনা আমার কাছে খুব বড়। কিন্তু উল্টাটা কি হয়েছে যে আমরা হয়তো ইগনোর করি বা আমরা এরকম একটু হতেই পারে। মানে এখন অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ইগনোর করলাম বা হয়তো বা আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এটা আসলে এরকম, এটা আসলে সেরকম, রাইট? হয়তো বা অ্যাকচুয়ালি ওরকম কিছু না, হয়তো বা আর অন্যরকম একটা কিছু ছিল, যেটা আমি কি বলে ধানমন্ডি 7 মসজিদ রোডের উপর একটা বাসা আছে, ওই বাসা একতলা একটা বাসা,
ছিল এক সময়, এখন একটা ভেঙে এখন বড় বাসা হয়েছে, একতলা একটা বাসা ছিল। ওই বাসার ছাদে এভরি ডে মনে হতো কেউ দৌড়াদৌড়ি করছে, লিটারালি দৌড় দিলে যেরকম হয়, মানে বাচ্চা ছেলেরা বাসায় খেললে দৌড়ালে যেরকম ধুপ 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 আওয়াজ হয় এভরি নাইট। এবং ওই ছাদের যাওয়ার কোনো সিঁড়ি ছিল না, বাসাটা হাফ ডান, একতলা একটা বাসা, তারপরে কেউ ওঠারও প্রশ্ন, বেয়ে বেয়ে উঠতে হবে এবং রাত্রে ওই 2টা-3টার সময় কে বেয়ে ছাদের উপর উঠে দৌড়াবে, আর কারো শখ নাই যে। এবং এই জিনিসটা একেবারে সত্যি একটা ঘটনা। ওই বাসায় আমি নিজের থেকে নিজে আওয়াজ শুনেছি, আমি তখন ছোট ছিলাম, এবং একদিন 2 দিন না, অনেক দিন, অনেক রাতে আমি ওখানে থেকেছি এবং অলমোস্ট এভরি নাইট আমি আওয়াজ পেয়েছি। ধানমন্ডি 7 মসজিদ রোডের কথা যেহেতু আসলো, আমি আরেকটা গল্পে চলে যাই। ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কর বাস স্ট্যান্ডের দিকে, পশ্চিম ধানমন্ডি দিকে। শঙ্কর বাস স্ট্যান্ডের একটু আগে লেফট সাইডে একটা বাসা ছিল, এখন ওই বাসাটার কি অবস্থা আমি জানি না, ওইদিকে আমার খেয়াল করা হয় না, বাট এটা অনেক আগের কথা। ওই বাসাটা মধ্যে অনেকেই বলতো যারা থাকতো, আমার একটু দুঃসম্পর্কের রিলেটিভরা থাকতো, তো আমি অনেক গল্প শুনেছিলাম ছোটবেলা ওদের কাছ থেকে, যে ওখানে নাকি রাতে অনেক ধরনের ইনসিডেন্ট হয়। রাত্রেবেলা নাকি দেখা যায় যে একজন এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যাচ্ছে, অথচ এই লোকটা এই বাসাতেই থাকে না, এই টাইপের আওয়াজ টাওয়াজ এই টাইপের হতো। ইনফ্যাক্ট ওই বাসায় যিনি ওনার ছিল, বা উনি সবচেয়ে বয়স্ক ভদ্রলোক ছিল, উনি মারা গেছেন, উনি এরকম একটা ঘটনা বলেছিলেন যে রাত এরকম অনেক তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরকম কোন একটা সময় উনি বারান্দায় গেছেন, বারান্দায় গিয়ে দেখে যে বারান্দা থেকে সামনে মেইন রোডটা দেখা যায়। তখন এত বিজি রোড ছিল না, এটা বেশ আগের কথা। এখন 7 মসজিদ রোড মানে একটা ফুড কোর্ট টাইপের হয়ে গেছে, এত রেস্টুরেন্ট এত কিছু, হ্যাঁ, তখন ওরকম ছিল না, অনেক আগের কথা। সো উনি দেখেছেন, উনি নিজে বলেছেন যে আমি দেখেছি যে মেইন রোড রাস্তা 7 মসজিদ রোডের সামনে রাস্তার উপর দিয়ে একটা ঘোড়ার গাড়ি, একটা ঘোড়ার গাড়ি না, একটা ঘোড়ার উপরে একটা লোক ঘোড়া চালিয়ে যাচ্ছে, মানে ঘোড়াটা দৌড়চ্ছে না, হাঁটছে, মানে ঘোড়ার উপরে বসে খুব স্লোলি আগাচ্ছে, এবং পাশে আরেকটা লোক ঘোড়াটার পাশে দাঁড়িয়ে লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে। এবং যে ঘোড়াটা চালিয়ে যাচ্ছে সে একটা ওই অন্ধকারের মধ্যে যতখানি আলো থাকে স্ট্রিট ল্যাম্পে, যেটা বোঝা গেল যে এই লোকটা একটা ফরেনার, মানে সাদা চামড়া। আচ্ছা। এবং যেই লোকটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে, হেঁটে চলে যাচ্ছে, মানে বেশ তোয়াজ করতে করতে যাচ্ছে এই টাইপের, ওই লোকটা ধুতি পরা, এবং সে বাঙালি বা এই টাইপের কিছু। সো এবং ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের কাহিনী আর কি। এরকম জিনিস আর কি দেখেছে। এবং তারপরে ওই বাসা নাকি অনেক ধরনের প্রবলেমও হয়েছে। সো কেউ একজন একটা তাবিজ দিয়েছিল, ওটা একটা গোল্ডের তাবিজ, ওটার মধ্যে কিছু সূরা ছিল বা কিছু, ওটা একটা রুমের মধ্যে দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা হতো আর কি। আচ্ছা। তারপরে বাসায় কোনো প্রবলেম, ওটার পরে নাকি প্রবলেম সব চলে গিয়েছিল। তারপরে একবার বাসাটা রং করার জন্য মিস্ত্রি এসেছিল রং করার জন্য। আচ্ছা। রং করার পরে তারা হঠাৎ করে রিয়েলাইজ করলো যে প্রবলেম শুরু হয়েছে আবার, তখন দেখে যে ওটা নাই। সো ওই মিস্ত্রি যখন এসে তখন কোনোভাবে এটা মিসিং হয় আর কি, রং করার সময় তাবিজটা ছিল। তারপর আবার প্রবলেম হয়, তারপর নাকি আবার এটা করে, তারপর আবার ঠিক হয়ে যায়। সো এই যে এই ধরনের ঘটনাটা আমরা অনেক সময় অনেক কিছু শুনি, যেমন এগুলো যদি এখন এই মুহূর্তে, এটা আমি যে ঘটনা বলছি এটা হচ্ছে 30 বছর আগের কথা। আচ্ছা। সো এটা এই প্রেজেন্ট টাইমে যদি এরকম কোনো ঘটনা হতো তাহলে ডেফিনেটলি আমরা অবশ্যই ইনভেস্টিগেট করার চেষ্টা করতাম। এখন ইনভেস্টিগেট করতে গিয়ে করার মানে এই না যে আমরা ওখানে ভূত আছে বা ওখানে জিন আছে আমরা গিয়ে দেখি, ওখানে একটা এরকম কিছু আছে যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না, নর্মাল ভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না, আমরা ওটা এক্সপ্লেন করতে চাই ওটা কি। এবং আমাদের ভৌতিক শোটার মধ্যে যেসব স্টোরিগুলো নিয়ে আমরা এপিসোডগুলো, আমরা তো অলরেডি 50টার উপরে লোকেশনে গেছি লাস্ট 2 বছরে। সো আমরা অ্যাকচুয়ালি যেই স্টোরিগুলার, যেই ইনভেস্টিগেশন গুলার উপর বেস করে আমরা অনুষ্ঠানটা করছি, ওই হচ্ছে সেরকম ইনভেস্টিগেশন যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারি নাই, আমরা সলভ করতে পারি নাই। আমরা যদি সলভই করে ফেলি তাহলে তো মানে আমরা যে এটা কি হলো এটা বুঝলাম না, মানে সাকিবও চিন্তা করতেছে আচ্ছা কি হলো বুঝলাম না, আমিও চিন্তা করতেছি, জিবরানও চিন্তা করতেছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। আমরা তো একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, নিজের একটা কিছু একটা দিচ্ছি, আমাদের নিজের একটা এক্সপ্লেনেশন আছে, বাট তারপরেও মানে একটা কিন্তু যে আচ্ছা ঠিক আছে বললাম এটা, কিন্তু আসলে কি এটা মানে সেটাই নাকি এটা না, মানে এরকম একটা ব্যাপার। আর আবার ভৌতিস্ট নিয়ে 2টা কথা বলি, সেটা হচ্ছে ভৌতিস্টে এটা মানুষজন জানে অলরেডি, তারপর আবার বলছি একটা স্টোরির 2টা এপিসোড হবে। ফার্স্ট এপিসোড একটা নাটক, সেকেন্ড এপিসোডে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা। সো আমরা অ্যাকচুয়ালি প্রথমে ইনভেস্টিগেশনে গেছি, ইনভেস্টিগেশনে যাওয়ার পরে আমরা কিছু ইন্টারেস্টিং লোকেশন পেয়েছি, ইন্টারেস্টিং কিছু ফুটেজ পেয়েছি, ওই ইনভেস্টিগেশনটায় আমরা একটা এপিসোড বানিয়েছি। বানানোর পরে
তারপরে আমরা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করেছি যে এখানে জিনিসগুলো কেন হয়। আচ্ছা, তখন আমরা আশপাশ থেকে কিছু ঘটনা পেয়েছি, কিছু রিসার্চ করে কিছু ঘটনা পেয়েছি। ওই ঘটনা হয়তোবা 2-3টা ছোট ছোট ঘটনা, তারপরে আমরা যে জিনিসটা করেছি আমরা নিজেদের মতন একটা গল্প বানিয়েছি এই ঘটনাগুলোর সাথে জোড়া লাগিয়ে। সো যে নাটকটা দেখবে মানুষজন, এটা কিন্তু মোটামুটি 90% ফিকশন, 10% হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছিল লোকজন বলে, রিউমার হ্যাজ ইট যেরকম হয়েছিল। সো ফার্স্ট আমরা নাটকটা দেখাবো, নাটকটা দেখানোর পরে তারপর আমরা ইনভেস্টিগেশন পার্টটা দেখাবো। সো মানুষজন যদি এভাবে দেখে যে প্রথমটা ফিকশন তারপর নন ফিকশন, তাহলে কনফিউশন অনেক দূর হবে। নাহলে চিন্তা করবে হ্যাঁ এরকম কি কোনো ঘটনা ঘটেছে নাকি, হয়তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু ঘটনার মধ্যে ছোটখাটো কয়েকটা জিনিস ছিল যে জিনিসগুলো আমরা শুনেছি যে হয়, এবং ওই কারণে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সাকিব এই ব্যাপারে কিছু বলবা? ওটাই মানে কারণ বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের জন্য কিছু ইন্টারেস্টিং করা। সো গোস্ট হান্টার্স যে ফরম্যাটে করে ওটা আসলে মানে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং সবগুলো আসলে দেখা সম্ভব না, একটু বোরিং হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যে বাংলাদেশের মানুষকে আসলে, কারণ আমরা আসলে যেমন তুমি জিজ্ঞেস করো যে আপনার ভান্ডারের স্টোরি আছে নাকি, আমি না আজ কিছু বলবো না, স্টোরি আছে কিন্তু হয় কি সব ম্যাক্সিমাম স্টোরি খুব সিমিলার, খুব সিমিলার থাকে। সো এখানে আসলাম খুব ভূতিস্ট আসছে, তারপর আমি একটা গল্প বলা এগুলো তো আগে শুনছি। সো ম্যাক্সিমাম স্টোরি সিমিলার, এর জন্য উই পিক সাম স্টোরিজ যেগুলো আসলে একটু ইউনিক, আমরা কিছু শেয়ার করি যেগুলো আমাদের কাছে মনে হয় যে না এই স্টোরিটা একটু নতুন কিছু আছে। সো নাটকগুলো আমরা মানে প্রোগ্রামটা ওভাবে করার চেষ্টা করছি যে উইল শো পিপল সামথিং যেটা ওরা দেখেনি বা শুনেনি, এন্ড দেন ওখানে আমরা গিয়ে ইনভেস্টিগেট করি, এটাই বেসিক্যালি। এবং খুবই মানে জিনিসগুলো মানে আমি যতদূর শুনেছি এখন পর্যন্ত সবাই যেটুকু শুনেছে তাতে মনে হয় যে খুব বেশি রিয়ালিস্টিক, মানে একেবারে মানে মনে হয় যে আমাদের প্রতিদিনের ঘটনার সাথে খুব বেশি মিল আছে। মানে এই যে মানে এগুলো আমি হয়তো শুনি ইগনোর করে গেছি, আমি হয়তো দেখি ইগনোর করে গেছি, এরকম টাইপের জিনিসগুলো আর কি। যেমন এখানে মনে হয় অনেকেই পরে শেয়ার করেছে যে আগে কেউ কোনোদিন খেয়ালও করে না যে বাসায় আসলেই মাঝে মাঝে দু একটা জিনিস মিসিং হয়ে যায়, মানে কেউ নেয় না কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, যেটা কেউ আসলে সরায় না বা এরকম কিছু। একটা স্যান্ডেল হয়তো এক জায়গায় রেখে অন্য একটা ঘরে গেল, এসে দেখা যায় স্যান্ডেলটা ওখানে না, অথচ কেউ নেয় নাই বা সবাই কেউ রুম থেকেই বের হয়নি, এগুলো পরে সবাই খেয়াল করেছে। সো এগুলো খুবই ইন্টারেস্টিং। বিশ্বাসটা অ্যাকচুয়ালি এটা যার যার পার্সোনাল ব্যাপার, একদম যার জন্য মানে কে কিভাবে কোনটা চিন্তা করবে এটা যার যার ব্যাপার। সো আমরা আমাদেরটা করি, অন্যরা অন্যটা করুক, অ্যাজ লং এজ এটা মানে রেডিওতে আমরা আজকে এখানে বসে শো করছি সো দ্যাট মানুষজন শুনে মজা পায়, রাইট? একদম। সো অ্যাজ লং এজ তাই তারা মজা পাচ্ছে, তারা এন্টারটেইন হচ্ছে, ফাইন। সো আমরা টিভিতে শো বানাচ্ছি, অ্যাজ লং এজ মানুষজন দেখে মজা পায়, ফাইন। জিনিসটা ওইভাবে দেখতে হবে অ্যাকচুয়ালি, সেটাই। অত এটা কি জিন ভূত পেতনি না এটা দত্ত না কি এত কিছু অ্যাকচুয়ালি চিন্তা করতে চাইলে করবে ডেফিনেটলি, বা সেটা না করলেও চলে আর কি। মানে জিনিসটা একটা টোটাল যে আমরা ইয়ে করছি, ভোজিস করছি, হ্যাঁ আপনারা ঘোস্ট হান্টার্স এর নকল একটা জিনিস করতেছেন। আমার কথা হচ্ছে যে হেভি মেটাল তো আয়রন মেরিনও করছিল, মেটালিকেও করছিল, মেটালিকে কিন্তু আয়রন মেরিন নকল করে নাই। যাদের একটা আইডিয়া আছে যে আমরা ঘোস্ট হান্টার্স এর কপি করছি বা নকল করছি, তাদের জন্য একটা ইনফরমেশন দিই। ঘোস্ট হান্টার্স ইজ নট দ্য ফার্স্ট প্যারানর্মাল রিয়েলিটি টিভি শো মানে পৃথিবীর। রাইট। 2000-এ এমটিভির ফিয়ার নামে একটা রিয়েলিটি টিভি শো বের করেছিল, এমটিভি ফিয়ার। ওটা ছিল প্রথম প্যারানর্মাল রিয়েলিটি টিভি শো। একটা ফ্যামিলিকে একটা জায়গায় ছেড়ে দেওয়া হতো ক্যামেরা দিয়ে, হন্টেড প্লেসেসে। এটা নিয়ে শুরু হয়েছিল এবং তারপর তাদের বাজেট সংক্রান্ত কারণে এটা বন্ধ হয়ে যায়, বাট এটার রেটিং অনেক বেশি ছিল। 2004-এ ফার্স্ট ঘোস্ট হান্টার্স আসে, 2004-এ ফার্স্ট ঘোস্ট হান্টার্স আসে। সো এখন আমি যদি বলা শুরু করি ঘোস্ট হান্টার্স তো ফিয়ারের নকল, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। আর এই জিনিসটাও অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে চিন্তা করে দেখতে হবে যে জাস্ট বিকজ আমরা বাংলাদেশে আছি দেখে সব আইডিয়া হচ্ছে সাদা চামড়ার আর আমরা হচ্ছে ওদের কাছে কপি করছি, এই জিনিসটা চিন্তা না করাই আমার মনে হয় ভালো। কজ আমরা অ্যাকচুয়ালি এত মানে আমরা জাস্ট বিকজ আমরা গরিব একটা দেশে আছি দেখে আমাদের ব্রেন নাই, এই কথাটা কিন্তু ঠিক না। আমাদের হয়তো টেকনোলজি অত কিছু নাই, অনেক কিছু থেকে আমরা ডিপ্রাইভ। কিন্তু মানে সত্যি কথা বলতে কি যে বাংলাদেশ বা যে এই সাবকন্টিনেন্টে এই যে এই সমস্ত প্যারানর্মাল যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক বেশি সমস্ত ওয়ার্ল্ডে অনেক বেশি আলোচিত এবং ডেফিনেটলি আলোচিত। এখন আমাদের অ্যাকচুয়ালি এইসব জিনিসপত্র নিয়ে এখন আমরা কি বলি ভূত এগুলো ভুয়া জিনিস, মানে এই টাইপের জিনিসপত্র অনেকে অনেক সময় বলে এই টাইপের
বলতেই পারে যার আমি যেটা বারবার বলি পার্সোনাল একদম যার পার্সোনাল ওপিনিয়ন। আমার কথা হচ্ছে যে আমি যখন ওয়েস্ট ভার্জিনিয়াতে যখন আমি ঘোস্ট হান্টার্সের সাথে যখন ইনভেস্টিগেশনে গিয়েছিলাম তখন ওখানে তো আমি একা ছিলাম না, ওখানে একটা কনভেনশন টাইপের একটা কনফারেন্স টাইপের ছিল, পুরো আমেরিকা থেকে সব স্টেট থেকে যাবতীয় ঘোস্ট হান্টার্সরা ওখানে এসেছিল। সো এত ঘোস্ট হান্টার্স এত কিছু এগুলো জাস্ট ফর নাথিং, এটা আমি বিশ্বাস করতে রাজি না আর কি। হ্যাঁ, এবং ওদের সাথে আমি অনেক কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, তারা করেছে, অনেক কিছু হয়েছে, অনেক গল্প টল্প হয়েছে কনফারেন্সে। তারপরে তো হান্টিং এর সময় তো আমরা আলাদা চলে গেলাম, আমরা কয়েকজন জাস্ট গেলাম। সো ওখানেও এখন ঘোস্ট হান্টার্স এর মতন একটা টিম যারা এসে বলছে যে তোমাদের জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা জিনিসটা ঠিকঠাক মতো করো, এবং আমি তখন বললাম তোমরা বাংলাদেশে আসো না কেন? বললো যে ওটা আমরা আসতে পারবো না, ঘোস্ট হান্টার্স ইন্টারন্যাশনাল নামে একটা টিম আছে, ওরা হয়তো আসবে, তোমরা ফার্স্ট সিজনটা ঠিক মতো শেষ করো, তারপরে আমরা একটা দেখি উই ক্যান ওয়ার্ক ইট আউট, একটা কিছু যদি করা যায়। এই জিনিসগুলো ওরা পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে ইয়ে করছে আর কি। ওরা কিন্তু বলে না এই তোমরা আমাদের আইডিয়া মারছো। হ্যাঁ, ওরা কিন্তু বলতেছে না, ওরা জিনিসটা উল্টা অ্যাপ্রিশিয়েট করতেছে, এবং ওরা বলতেছে যে তোমরা যদি এটা ঠিক মতো চালাতে পারো, তোমরা আমাদের তোমাদের দিয়ে দিব, ট্যাপস এর লোগো তোমরা লাগায় ঘোস্ট হান্টার্স করো, তোমাদের ভর্তি করবো, কোনো অসুবিধা নাই। এটা আমি শুনেছিলাম এবং এটা শুনে আমি নিজেও খুব হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই খুব এক্সাইটেড। সো এখন আমাদের মেইন ইয়ে হচ্ছে যে আমাদের এই জিনিসটা ঠিক মতো টিভিতে দিতে হবে, তারপরে আমরা দেখা যাক সেকেন্ড সিজনে আমরা কোথায় যাই, কি হয় না হয়। বাট সেকেন্ড সিজনে ডেফিনেটলি আমাদের বিশাল বড় প্ল্যান আছে, বাট এটা এখন ডিসকাস না করি, বিকজ আগে আমাদের ফার্স্ট সিজনটা আসুক, আগে টিভিতে আসুক। তা টাইম তো শেষ, তারপর আমি এই লাস্টে একটা ইয়ে বলে যাচ্ছি, একটা ছোট্ট একটা ঘটনা বলে আমরা শেষ করি। তার আগে আমি একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে ছোট্ট, সেটা হচ্ছে ইমরান রাজশাহী থেকে আমাদের SMS করেছেন। তো আমরা সবাই যে ভূত বা প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলোচনা করি, লাভ কি, মানে এগুলোতে লাভ কি, মানে মজার চাইতে একটা বড় লাভ খুঁজে বের করেছেন। মানে এই লাভটা মজা তো ইহকালে, পরকালের একটা লাভ হবে। সেটা হচ্ছে যে ভূত FM শুনে ম্যাক্সিমাম মানুষ এবং ভৌতিস্টে যে ব্যাপারগুলো আছে এগুলো শুনে মানুষজন ভয় পায়, এবং ভয় পেয়ে অ্যাটলিস্ট একবার হলেও আল্লাহকে ডাকে। মজা লাগলো ঘটনাটা শুনে। বাট আমি এই যে রাজশাহীর কথা যখন আসলো তখন আমি একটা জিনিস বলি, আমাদের ব্যান্ডের একটা শো আছে রাজশাহীতে ফেব্রুয়ারি 4 তারিখ। সো ওই সময় আমরা ওখানে কনসার্ট করতে যাচ্ছি। সো রাজশাহীতে কারো যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই যাতে এর আগে আমাদের যাতে পাঠিয়ে দেয়। আমরা ওই স্টোরিগুলো থেকে কোনো ইন্টারেস্টিং কিছু পেলে আমি ডেফিনেটলি ওদের সাথে দেখা করবো বা কথা বলবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। মানে হাতে বেশ কিন্তু সময় আছে, মানে জাস্ট এই 2 সপ্তাহ তো পাবে, 2 সপ্তাহ পাবে। সো কারো কাছে কোনো ঘটনা থাকলে এগুলো যাতে ভূতের ফেমে অবশ্যই যাতে ইমেল করা হয়, তাহলে আমি গেলে ওখানে ডেফিনেটলি একটু দেখে আসলাম আর কি যে ঘটনাটা কি। ওকে, আমি আরো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, bhutfm@radio40.fa পাঠিয়ে দিবেন, আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেলবো এটা। আমরা এখন ঘটনায় চলে যাই। রাইট, এই ঘটনাটা দিয়ে শেষ করছি, বিকজ নেক্সট উইকে থাকতে পারছি না, চিটাগাং আমাদের শো আছে, সো আমাদের ওখানে থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি ঘটনা মানে কি, আমাদের যে ইনভেস্টিগেশন যা চলছে এর মধ্যে একটা স্পেসিফিক একটা লোকেশন আছে যেটা নিয়ে আমরা খুব ভুগছি স্টিল, মানে এখনো পর্যন্ত আমরা এটা মানে স্যাটিসফাইড না, আমরা শেষ করতে পারছি না। মানে কোন একটা জায়গায় গেলে আচ্ছা এটা তার মানে এরকম, আর অথবা এটা এরকম না, কিছু একটা বলে তো আমরা বের হই, ওটা করতে পারছি না। ওখানে যাওয়া নিয়ে অনেক কাহিনী হচ্ছে। তা আমরা কোন একটা ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের এটা আমার একটা পাগলামি ছিল, মানে আকাশে খুব সুন্দর তারা ছিল, খুব ভয়ঙ্কর অবস্থা। তা আমার একটা ফটোগ্রাফির শখ আছে, এটা তোমরা জানো। তা আমি তখন বললাম এই গাড়ি থামাই, আমরা ছবি তুলবো। আচ্ছা, আমি ছবি তুলবো। তা সবাই বলো আচ্ছা ঠিক আছে। এমনি একটা ব্রেক হলো, অনেক রাত তখন, আমরা গাড়ি থামাইছি। গাড়ি থামানোর পরে আমি ট্রাইপড বের করে ক্যামেরা সেট করে আমি সুন্দর স্লো শার্প স্পিডে আর কি ছবিগুলো তোলে, 1 সেকেন্ড মানে 3-4 সেকেন্ড লেগে যায়। আমি মোটামুটি 15-20 সেকেন্ড ধরে তুলতেছি আর কি, মানে খুব সুন্দর ছবিটা তুলতে। এটা একটা হাইওয়ের ওরকম একটা জায়গায়, তো পাশে হচ্ছে একটা জঙ্গল টাইপের, তো জঙ্গলের পাশে ওখানে আমরা গাড়িটা রাখছিলাম। তো খুব ঘন জঙ্গল সেটা বলবো না। তো ওখান থেকে হঠাৎ করে শিয়ালের ডাক শুনতে পেলাম আমরা, শিয়াল ডাকছে। তো শিয়াল তো ডাকতেই পারে, ইন্টারেস্টিং মজা। কিন্তু শিয়াল ডাকতে ডাকতে একটা সময় সাহেব কতগুলো শিয়াল হবে, মানে 10-12টা তো হবে, 10-12টা মিনিমাম হবে, মানে একসাথে ভয়ঙ্কর ভাবে ডাকা শুরু করছে। এইভাবে ডাকতেছে বেশি ইন্টারেস্টিং, তো চলো ভিতরে যাই। আর আমার তো একটা ব্যাপার আছে ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং সেগুলো কাছে আসতেছে, এরকম একটা ব্যাপার। তখন আমি বললাম যে চল একটু ভিতরে যাই, এটি হাবি যাবি বলতেছি। তখন জিব্রান হঠাৎ করে বলে কি না শুন ভাই, আমার মনে হয় যাওয়ার দরকার নেই, সামথিং ইজ রং। আর জিব্রান আবার এগুলো একটু আগে সেন্স করে, সবার আগে ধরতে পারে। সো ও বলতেছে কিছু একটা প্রবলেম আছে, যাওয়ার দরকার নেই।
আর আমি তখন প্রবলেম আছে ওয়াও যাই বইলা তখন আমরা সব রওনা দিছি। তা আমরা ভিতরে ঢুকছি, ঢুকে আবার ছবি টবি তুলে আমরা ব্যাক করছি, ব্যাক করে এখন আমরা চলে যাবো। সো আমরা এখন চলে গাড়িতে একটা গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নেয় না, গাড়ি সেলফি নিতেছে না, কোন অবস্থায় নিতেছে না। অথচ মাশাআল্লাহ আমার গাড়ি কিন্তু অনেক ভালো অবস্থায় আছে এবং আমরা এটা নিয়ে সারা দেশ ঘুরি, মানে কোনো কারণ নাই যে গাড়ি হঠাৎ করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, মোবাইল ফোনের সিগন্যাল নাই। আমরা এরকম একটা বাজে একটা জায়গায় আছি, মানে ওই একজনের একটা সিগন্যাল আসতেছে যেতেছে এরকম একটা সিচুয়েশন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে যাই। এখন যেহেতু আটকাইছি আরো কিছুক্ষণ, আমাদের একটা ইনভেস্টিগেশন কিন্তু যাওয়ার কথা ঢাকার বাইরে, আমরা ঢাকার বাইরে হাইওয়েতে একটা জায়গায় আছে, জঙ্গলে ঢুকছে এবং ঢোকার পরে বাই দ্য ওয়ে আমরা যখন কোথাও যাই গাড়িতে ওঠার মানে গ্যারেজ থেকে যখন গাড়ি বাইর করে যখন আমরা গাড়িতে উঠি তখন থেকে কিন্তু জীবনের হাতে একটা ক্যামেরা থাকে বা সাকিবের হাতে একটা ক্যামেরা থাকে অন করে, আমরা সবসময় এটা রেকর্ড করতে থাকি। আচ্ছা, আমাদের এই সবকিছু কিন্তু তখন ভিডিও হচ্ছিল, কিন্তু খুবই মানে ক্যাজুয়াল ভিডিও, আমরা ইনভেস্টিগেশনের ভিডিও নর্মালি হচ্ছিল, হাতটা কাঁপছিল এরকম অবস্থা। তা তখন আমরা যখন ভিতরে যাচ্ছি তখন যখন গাড়ির স্টার্ট নিচ্ছে না তখন আমাদের সাথে আরেকজন ছিল, ওকে বললাম যে তুমি একটা কাজ করো, আমাদের একটা ক্যামেরা আছে এটা অন করো। আমরা একটু ফুল ফ্লেজে আমরা একটু ক্যামেরাটা অন করলাম, একটু যাই ভিতরে দেখে সেই ব্যাপারটি, আর শিয়ালের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। তো আমরা ভিতরে ঢুকতে ভিতরে একটা জায়গায় একটা বড় একটা গাছ আছে, মাঝখানে একটু খোলা জায়গা একটা গাছের ওখানে দাঁড়ায় আমি তখন সিগারেট ধরাবো, ঠিক তখন জিবরান বলতেছে ধুর, জিবরানের কাছে তো ক্যামেরাটা অনেক আগে থেকে অন, হ্যান্ডিক্যাম যেটা, বললো যে ব্যাটারি শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তখন সাকিব বললো যে ঠিক আছে আমি যাই, আমি আর জিবরান যেতেছি, আপনারা থাকেন। তা আমরা দুজন গাছের এখানে একটু ভিতরে এসে আমরা কয় মিনিট ঢুকছিলাম ভিতরে, 10 মিনিট ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট হবে, খুব বেশি ভিতরে না আর কি। আচ্ছা, তো তখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে, ওরা জিতছে। তা ওরা যখন যাচ্ছে তখন আমি সিগারেটটা ধরাইছি, সাকিব বলে কি সময় একটু সে আবার দৌড়ে আসছে যে আগুনটা দেন, লাইটার নেই, সে সিগারেট ধরে দিচ্ছে, জিবরান তখন পিছনে। সাকিব ঘুরে আবার যখন হাঁটা দিচ্ছে উল্টে দিকে, দেখেছে ওখানে জিবরান নাই। জিবরান হয়েছে কি সে হাঁটা দিচ্ছে যাচ্ছে, ও তো আসতেছে সিগারেট ধরে। জীবন হচ্ছে ওয়ান ট্র্যাক পয়েন্ট, ব্যাটারি শেষ, ব্যাটারি আনতে হবে, ব্যাটারি শেষ, ব্যাটারি আনতে হবে। তখন ওই অ্যাডভেঞ্চার মানে সে ব্যাটারি আনতে গেছে, একটু দূর যাওয়ার পরে যখন দেখি জিবরান তখন সাকিব আবার ব্যাক করছে। তা আমরা তিনজন ঠিক আছে, এই মানে এটা 5-7 মিনিট, মানে বেশি দূরে না কিন্তু, মানে মেইন রোড দেখা যায় না কিন্তু কাছেই। হ্যাঁ, মজার ব্যাপারটা হচ্ছে মজা না অ্যাকচুয়ালি, এখন মজা বলতেছি, এখন তো বলতে মজা, তখন মজা লাগে না, তারপরে মজা লাগে, তখন একদমই মজা লাগে না একদম। ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা এখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দাঁড়াচ্ছি, জিবরান আসে না। আচ্ছা, পরে কত 20-25 মিনিট যখন হয়ে গেছে তখন আমরা একটু টেনশনে পড়ছি, কি জিবরান আসতেছে না কেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি, সাকিব এবং আমাদের সাথে যে ছিল আমরা তিনজন, আমাদের কাছে যে ক্যামেরাটা ওটার মধ্যে লাইট, ওই যে সানগান দিয়ে ওই ক্যামেরাটা চালায়, ওটাতে ইনফ্রারেড লাইট নাই। আর জীবনের কাছে যেটা ওটা হচ্ছে ইনফ্রারেড লাইট, ওটা পুরো ইনভেস্টিগেশনের ক্যামেরা। আচ্ছা, তা আমরা এই ক্যামেরা আমাদের তখন অন করা, আমি বলছি যে অন করা ছিল। আমরা 20-25 মিনিট পরে থেকে আমরা কতক্ষণ 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে, 3-3.5 ঘন্টা আমরা ওই জঙ্গলের ভিতরে আমরা ঘুরেছি, জিবরানকে খুঁজছি, জিবরান নাই। ইভেন আমরা মেইন রোডে যেতে পারিনি, এই 5 থেকে 7 মিনিটের রাস্তা আমরা যে আসছি, আমরা যেখানে যাব আমরা মেইন রোড খুঁজে পাইনি, ওই জঙ্গলের মধ্যে 3-4 ঘন্টা সকাল হওয়া পর্যন্ত আমরা বের হতে পারিনি। এখন স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমরা বের হতে পারিনি। সাকিব আমার হঠাৎ করে বলে কি সোম ভাই মনে হয় মামুই ধরছে, আমরা যে মামুই ধরছে ব্যাপারটা কি বলে, যেটা একটা মিথ টাইপের ব্যাপার, এটা ছোটবেলায় সাকিবদের এরকম একবার হয়েছিল যে এটা অনেকে বলে যে কোন একটা সময় কিছু একটা হয় তখন ওই রাস্তা মানে একটা সাইকেলের মধ্যে ঘুরতে, লুপের মধ্যে ঘুরতে থাকে। তুমি গেলে যে একটু আগে যে উনি যে বললো যে ওনারা ঘুরে টুরে দেখলো যে একটা জায়গাতেই আছে, এই জিনিসটা হয়, এটা অনেকে গ্রামাঞ্চলে বলে মামুই ধরছে। তখন সাকিব এই কথা বলতেছিল, তখন আমি ফার্স্ট এগুলো পাত্তাই নেই, আমার তখন চিন্তা হচ্ছে যে জিবরান মিসিং, আমার ওটা নিয়ে আমি তখন টেনশনে। একটা সময় এরকম একটা অবস্থা হয়েছে যে আমি আর সাকিব ঝগড়া পর্যন্ত টাইপের করতেছে, এই টাইপের, মানে আমি দৌড়াইতেছি পাগলের মতন, সাকিবও দৌড়াইতেছে, ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে, আর জিবরান নাই। সো আলটিমেটলি যেটা হয়েছে যে সকালবেলা আমরা জিবরানের খুঁজে পেয়েছি, সকালবেলা আমরা গাড়িও খুঁজে পেয়েছি। ওই দিন সময় আমার উপর খেপছিল, হ্যাঁ ওই দিন খেপছিল অ্যাকচুয়ালি, এবং এই সবকিছু ফুটেজ আমাদের কাছে আসে এবং আমরা পরে দেখে হাসছি যে আল্লাহ কি হয়েছিল। কিন্তু আমাদের ওই দিন ওই 3-3.5 ঘন্টা বা 4 ঘন্টা যতক্ষণ ছিলাম, আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যে প্যানিক একটা সিচুয়েশনের মধ্যে কাটাইছি এবং জিবরানকে লাস্ট মিনিটে যে অবস্থায় পাইছি, এটা মানে আনবিলিভেবল। এবং মানে এমন হয়েছে যে আমরা
ঘুরতে গেছি, ঘুরে টুরে এসে দেখি যে জিব্রান একটা চুইংগাম খাচ্ছিল আর কি, ওই চুইংগামের র্যাপার পড়ে আছে একটা জায়গায়, আচ্ছা কিন্তু জিব্রান নেই। মানে দেখি বোঝা যায় যে আমাদের মনে আছে যে জিব্রান এখানে চুইংগাম খাইছিল, চুইংগামের র্যাপার আছে, জিব্রান নাই, এবং জিব্রান আমাদের খুঁজতেছে, জিব্রান আবার আমাদের পাচ্ছে না। এসে দেখতেছে আমাদের সিগারেট বাটস পড়ে আছে। এগুলো আমরা দেখাবো কেমন, রিয়ালিটি টিভি শোতে আবার সিগারেট খাওয়া দেখানো যায় না, আমরা তো ওটা ওইভাবে ছিলাম না, আমরা সিগারেট খাইছি ভালো। ওইটা আমরা তখন তো আমরা শো মোডে ছিলাম না, আমরা এখন সিগারেট খেতে পারি, বিকজ রিয়ালিটি টিভি শোর সামনে সিগারেট খাওয়া যাবে, কিছু নিয়ম কানুন আছে আর কি। সো এই যে যখন এই জিনিসগুলো হচ্ছে, জিব্রান কিন্তু জিব্রানের ঘটনা আছে, জিব্রান কিন্তু গিয়েছিল গাড়িতে গিয়ে ব্যাটারিও নিয়েছিল এবং সে আরো কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল ওই ইনভেস্টিগেশনে, যেহেতু আমরা ভিতরে ঢুকছি এই কারণে। সো জিব্রানের ক্যামেরাতে একটা হোল নিউ বল গেম, একটা ডিফারেন্ট জিনিস। জিব্রানের ক্যামেরায় যাবতীয় জিনিসপত্র আছে, আমরা না বলি এক্স্যাক্টলি, আমাদের ক্যামেরায় যাবতীয় জিনিসপত্র আছে, কিন্তু আমরা একই জায়গায় ক্রস করছি, কিন্তু আমরা কিন্তু জিব্রানকে পাইনি, জিব্রান আমাদের পায় নাই। আমরা টাইম কোড মিলাই দেখছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারিনি অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল। সো জিব্রানকে আমরা কি অবস্থায় কোনখানে কিভাবে পাইছি, এবং জিব্রানের ক্যামেরায় কিছু আছে, এগুলো কিছুই আমি আজকে বলবো না। একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে এমন হয়েছে যে সুমন ভাই জিব্রানের ডাক শুনছে, আচ্ছা আমি শুনি নাই, আমরা কিন্তু মানে আমরা একসাথে ঘুরতেছি, আমি বলি ওই যে ডাকছে আমি দৌড়ে গেছি, ক্লিয়ার শুনছে, আমি কিছু শুনছি না, ওইখান থেকে ঝগড়া শুরু হয়েছে। হ্যাঁ সুমন ভাই থেকে তখন এই পাশাপাশি, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিব্রান শুনছে যে আমি ডাকতেছি জিব্রানকে, কিন্তু জিব্রান আমার খুঁজে পায় নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা লাস্টে যখন জিব্রানকে পাইলাম, জিব্রানকে নিয়ে আমরা যখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমি এখন কল দিব ঢাকায় কাউকে যে আমাদের পিক করো এখান থেকে, বিকজ আমাদের গাড়ি নষ্ট। সাকিব বলে কি, সোম আপনি গাড়িটাকে স্টার্ট দেন, একবার দেখেন। আমি স্টার্ট দিছি, একবারে গাড়ি স্টার্ট নিছে, একবারে গাড়ি স্টার্ট নিছে। এবং আমরা আলটিমেটলি পরে আমরা বের করছিলাম যে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, তো রাত্রেবেলা হাইওয়েতে আমরা রাস্তাটা হারাই ফেলছিলাম, আমরা একটা ডিটোরেট নিছিলাম, ভুলে একটা অন্য জায়গায় ঢুকে গেছিলাম, ওটা ছিল হাইওয়ে ঠিক না। আচ্ছা, আমরা এরকম একটা জায়গায় গেছিলাম, বাট দেরে গেলে আমরা আসার আগে জিপিএস লক করছি ওই জায়গাটা কি, আমরা এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং লাগছে। তো এটা নিয়ে আসার পরে, এটা তো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অ্যাকচুয়াল যে ইনভেস্টিগেশনে যাওয়ার কথা ছিল ওখানে আমরা যাইনি, আমরা ব্যাক করছিলাম। মানে আমরা এরকম প্যারা গেছিলাম সারা রাতে, আমাদের যাওয়ার এনার্জি ছিল না, ইচ্ছা ছিল না, বিকজ অনেক কিছু হয়েছে ওই দিন রাতে। আমাদের কাছে অনেক নয়েজ, আওয়াজের ফুটেজ আছে, বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, আমরা ইগারলি ওয়েট করবো সেটা। হ্যাঁ ডেফিনেটলি। এবং তারপরে আমরা আসার পরে আমরা তিনজন একদিন বসে আমরা চিন্তা করলাম যে আচ্ছা এইটারে আমরা কেন একটা এপিসোড না বানাই না। এটা খুবই অ্যামেচার শুটিং হয়েছে, মানে আমরা তখন প্যানিক করতেছি, আমরা তখন অতটা প্ল্যানও ছিলাম না শুট করবো। আজ জিব্রান হারাই যাওয়ার পরে আমাদের তো তখন শুটের ওরকম মুডও নাই, জাস্ট বিকজ আমাদের সাথে ক্যামেরাম্যান ছিল, সে সারাক্ষণ বলছি ক্যামেরা ধরে থাকো, সে সারাক্ষণ ক্যামেরা ধরে থাকছে। তো তারপরে আমরা দেখলাম যে না, এইটারে আমরা বানাইতে পারবো, তো আমরা ওইটাকে একটা এপিসোড বানাচ্ছি, যেটা একটা ওয়ান এপিসোড, ওইটাতে কোনো স্টোরি নেই। স্টোরি আছে, যা বললেন সেটা ভয়ঙ্কর। মানে আমাদের মনে হচ্ছে খুব কাছাকাছি সবাই ঘুরে বেড়াচ্ছিলেন, এটা খুবই স্মল স্টোরি অফ এ বিগ থিং আর কি। একদম আমাদের বিগেস্ট ইনভেস্টিগেশন যেটা আমরা লাস্টে দেখাবো ভূতিষ্টের, এরকম উইয়ার্ড, এরকম বিগ একটা জিনিস, এটা মানুষজন এক্সপেক্টই করবে না যে আমরা কি দেখাতে যাচ্ছি ওখানে, বিকজ আমরা নিজেরা এখনো পর্যন্ত অনেক কিছু হজম করতে পারিনি। স্টিল এই কেস ফাইলটা ওপেন, আমরা এখন এটা নিয়ে ইনভেস্টিগেট করছি, এবং এটা কবে শেষ হবে আমরা জানি না, বাট ওটা আমরা রেখে দিয়েছি। বাট বাকি সব ইনভেস্টিগেশন আমাদের শেষ, সব ইনভেস্টিগেশন সবকিছু শেষ, আমরা নাটকের কাজ করছি, ওটা সামনে হবে। এই গল্পটা বলার জন্য আসছিলাম। তো নেক্সট উইকে আমি নাই, এখন আমি জানি না সাকিব আর জিব্রান যদি আমি থাকতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। অনেকদিন পরে অ্যাকচুয়ালি আশা হলো, এবং আমি আবার সবার কাছে, এবং আপনি জানেন যে আপনার অনুপস্থিতিতে লাস্ট উইকে আমরা বার্থডেও করেছি আপনার এখানে। হ্যাঁ, আমি এটা শুনেছি, এবং থ্যাঙ্কস আ লট, এবং হ্যাঁ, বাট আমি মিস করেছি। বাট দেন अगेन নেক্সট ইয়ার ইনশাআল্লাহ